গল্প তিমিরে ফোটা গোলাপ। তৃতীয় পর্ব। লেখনীতে তানিয়া শেখ। কদিন ধরে ইসাবেলার মনের মধ্যে উসখুস করছে ঝর্ণার ওপরের দিকটা ঘুরে দেখার ইচ্ছায়। পাহাড়ের যে স্থান থেকে ঝর্ণার পানি নিচে গড়িয়ে পড়ছে সেটা বেশ উঁচুতে। ওই পর্যন্ত যাওয়াও রীতিমতো কষ্টসাধ্য। তবু কৌতূহলের বশে সিদ্ধান্তটা নিয়ে নিল। সাথে আনা শুকনো কাপড় পাথরের ওপর রেখে গভীর দম নিয়ে পা বাড়ায়। পাহাড়ের গা বেয়ে ওঠা সহজ ব্যাপার নয়। পা পিছলে পড়ল কয়েকবার। ব্যথাও পেল। কিন্তু হার মানল না। এক মন সতর্ক করে ফিরে যেতে। আরেক মন বেশ জোরের সহিত তাকে উৎসাহ দেয় ওপরে উঠতে। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে জোরওয়ালা মনকে শুভাকাঙ্ক্ষী ভেবে পুনরায় চেষ্টা করে। না, এভাবে বেয়ে বেয়ে ওঠা সম্ভব নয়, আবার বিপদও আছে। উঁচু থেকে পড়লে মেরুদণ্ড ভেঙে যাওয়া কিংবা পটল তোলারও সম্ভাবনা প্রবল। ইসাবেলা একটু দূরে পাহাড়ের গায়ে জড়ানো ঝোপঝাড়ের মধ্যে পথ খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর নিবিড় ঝোপের মধ্যে দিয়ে সহজে ওঠার একটা রাস্তা পেল। এদিকটা তেমন পিচ্ছিল ঢালু নয়। একটু ওপরে কয়েকটা মাঝারি বুনো গাছ। ওদের ধরে ধরে পথটুকু হাঁফাতে হাঁফাতে উঠে এলো। মাথার ওপর দিগন্ত বিস্তৃত খোলা আকাশ। মুক্ত বাতাসের সাথে মিশে এলো পরিশুদ্ধ মিষ্টি ঘ্রাণ। নিচের মতো অত ঘন বন নয় এখানে। দূরে দূরে কয়েকটা ম্যাপেল আর বৃক্ষ। শরৎ বোধ হয় এখনো আসেনি। ম্যাপেল ট্রির পাতাগুলো সবুজ। শরতে এই পাতার সৌন্দর্য স্বর্গীয় রূপ ধারণ করে। সূর্যটা পূর্ণ ভেজে জ্বলছে। গাছের ফাঁক গলে পানিতে সেই তেজ পড়তে ঝিলিমিলি করছে পানি। ঝর্ণার ওপরের জলের উৎসের পাশে এসে দাঁড়ায়ও। স্বচ্ছ জলের পুষ্কনি যেন। সেটাই আস্তে আস্তে ঝিরির রূপ নিয়ে বনের ভেতর ঢুকে গেছে। স্বচ্ছ জলের কোল ঘেঁষে জানা অজানা রংবেরঙের ফুল আর ফল গাছের মেলা যেন। একঝাঁক প্রজাপতি উড়ছে ফুল গাছের ওপর। পাখির কুজনে মুখর চারিপাশ। সাথে ঝর্ণার অবিরাম ঝরে পড়ার শব্দ তো আছেই। ইসাবেলার মন প্রাকৃতিক এই সৌন্দর্য অবলোকন করতে করতে বর্তমান ব্যথা বেদনা ভুলে গেল। একটু হাঁটলে ঝিরিটা সরু হয়ে বনের ভেতর হারিয়ে গেছে। এদিকটা ছায়া ঘেরা সুনিবিড়। বেশ ঠান্ডা। ঝিরিপথ ধরে হাঁটতে হাঁটতে সামনের মনোরম পরিবেশ উপভোগ করে। ঝিরির ওপাশটা ঘন সবুজ ঘাসে ছাওয়া। ওরই মধ্যে একটা খরগোশ ঘাস মুখে মাথা তুলে দাঁড়িয়ে আছে। ইসাবেলার বেজায় আনন্দ হলো শ্বেতশুভ্র খরগোশটা দেখে। সাবধানে ঝিরি পেরিয়ে খরগোশটার কাছাকাছি যায়। ইসাবেলাকে দেখতে পেয়ে ওটা ঘাসের আড়ালে লুকিয়ে পড়ল। হতাশ মুখে দাঁড়িয়ে পড়ে ইসাবেলা। কিন্তু একটু পরেই ফের মাথা তুলে উকি দেয় খরগোশটা। দীর্ঘ হাসি ইসাবেলার ঠোঁটে। ওটাকে ওড়চায়। ছুটল খরগোশ ধরবে বলে। মাটি কাদা মাখামাখি করে শেষমেশ ধরতে পারে। ওর হাসির শব্দ ঝর্ণার ঝরে পড়ার শব্দকেও ক্ষণিকের তরে বুঝি স্তব্ধ করে দেয়। হাঁফাতে হাঁফাতে শুয়ে পড়ল ঘাসের ওপর। খরগোশটাকে দুহাতে বুকের ওপর ধরে রেখেছে। আতঙ্কিত চোখে চেয়ে আছে ওটা। ইসাবেলা পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে বলল, ভয় পাস না। আমি তোকে মারব না, বরং অনেক অনেক আহ্লাদ করব। আজ থেকে তুই আমার সাথে থাকবি। তোকে আমার খুব পছন্দ হয়েছে। খরগোশটাকে বুকের সাথে ধরে নেমে এলো নিচে। ঝর্ণার কাছে এসে বলল, তোকে ছেড়ে দিলে ফের পালাবি। তোকে এভাবে নিয়ে গোসলও তো করতে পারবো না। কি করি বলতো? একটুখানি ভেবে সহাস্যে বলল, চল তোকে আগে রুমে রেখে আসি। তুই কিন্তু একটুও ভয় পাস না, বুঝলি? আজ থেকে তুই আর আমি বন্ধু। জানিস আমি এখানে বন্দি জীবনযাপন করছি। আমার চারপাশে রক্তচোষার দল। হুট করে ওরা একদিন মেরে ফেলবে আমাকে। মরার আগে মা বাবা কাউকে দেখতে পারবো না। তুই কি আমার কষ্ট বুঝতে পারছিস? আচ্ছা, তোর পরিবার আছে? ঘরে এসে বিমর্ষ মুখে বলল, তোকেও বুঝি বন্দি করলাম তাই না? এটা ঠিক হলো না। ছেড়ে দেব তোকে। আমি চাই না আমার মতো তোরও বন্দিজীবন কাটুক। কিন্তু একটুখানি সময় আমার সাথে থাক না, একটুখানি। সন্ধ্যার আগে আমি তোকে রেখে আসবো ওখানে। থাকবি। খরগোশটা কি বুঝলো কে জানে। ওটার চোখের আতঙ্কিত ভাব আর নেই। ড্যাব ড্যাব করে চেয়ে আছে ইসাবেলার মুখের দিকে। সত্যি বলছি। আচ্ছা দেখ, এই ওয়াদা করলাম সন্ধ্যার আগে আগে রেখে আসবো। ততক্ষণ আমার সাথে থাক। তোকে পেয়ে আমি অনেকদিন পর খুশি হয়েছি। অনেক অনেক খুশি। খরগোশটাকে বিছানায় বসিয়ে বলল, চুপটি করে বসে থাক। আমি যাব আর আসবো। তারপর দুজনে মিলে অনেক মজা করব। হুম।
দরজা বাইরে দিয়ে বন্ধ করে সানন্দে নাচতে নাচতে সিঁড়ি বেয়ে নামে। নিচের সিঁড়িতে পা দিতে নিকোলাসের মুখোমুখি হয়। ইসাবেলার মুখের এই হাসি আগে দেখেনি নিকোলাস। অপলক চেয়ে রইল। অস্বস্তিতে হাসি নিভে গেল ইসাবেলার ঠোঁটে। পাশ কেটে যেতে নিকোলাস বলে, হঠাৎ এত আনন্দের কারণ? ইসাবেলা থামল, তবে জবাব দিল না। 1 মাস হতে চলল নোভার দাসী হিসেবে আছে। নিকোলাসের সাথে এর মাঝে দেখা হলেও এড়িয়ে গেছে। কি দরকার সেধে বিপদ ডেকে আনার? ও বেশ বুঝেছে নিকোলাস ওর জন্য সঠিক কেউ না, বিপদের নামান্তর। সুতরাং যতটা পারা যায় এড়িয়ে গেলেই বাঁচে। প্রথম প্রথম ব্যাপারটা নিকোলাস আমলে নেয়নি, কিন্তু ইদানিং ইসাবেলার এই উপেক্ষা, এড়িয়ে যাওয়া মোটে পছন্দ হচ্ছে না। আজও যখন ঠিক একই কাজ করল, রাগে ওর বাহু চেপে ধরে। কানে খাটো কথা বলেছি শোনোনি? আমাকে অসম্মান করার শাস্তি কতটা ভয়ানক হয় জানো তো? ইসাবেলা মাথা নিচু করে জোরপূর্বক বাহু ছাড়িয়ে নিল। তারপর মুখ তুলে এক পলক নিকোলাসের রাগত মুখের দিকে দৃষ্টিপাত করে। এই লোকটার সমস্যা কি? ইসাবেলা তাকে এড়িয়ে যায় সে বোঝে না। ইচ্ছে করে ইসাবেলাকে বিপদে ফেলতে চাইছে বোধহয়। নির্লিপ্ততা মুখটা অন্যদিকে ঘুরিয়ে পা চালিয়ে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে। নিকোলাসের চোয়াল শক্ত হয়ে ওঠে। কত বড় স্পর্ধা এই মেয়ের! নিকোলাসের কথাকে উপেক্ষা করে। এক্ষুনি গলা টিপে ধর, ওর দেহের রক্ত চুষে মেরে ফেল। শিক্ষা দে এই অসম্মানের। নিকোলাসের ভেতরের শয়তানটা রাগে গোজগোজ করে। নিকোলাস চোখ বন্ধ করে মাথা নাড়ায়। না, নির্বোধ এই মেয়ে। মাফ করে দিলাম এবারকার মতো। দ্রুত গোসল সেরে ইসাবেলা ফিরে আসে প্রাসাদে। এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। দরজার কাছাকাছি আসতে থ মেরে দাঁড়িয়ে যায়। ওর স্পষ্ট মনে আছে বাইরে থেকে দরজা বন্ধ করে গিয়েছিল। তাহলে খোলা কেন? রুমের ভেতর ঢুকতে চিৎকার করে ওঠে, নোভা, এ কি করলে? রক্তমাখা মুখে ভ্রু কুঁচকে তাকায় নোভা। হাতে এখনো খরগোশটার অর্ধ খাওয়া রক্তাক্ত দেহটা। ইসাবেলা কাঁদতে কাঁদতে বসে পড়ল দরজার গোড়ায়। কি হয়েছে ইসাবেল? কি হয়েছে? পিশাচিনী, ডাইনি কোথাকার! কেন খেলি খরগোশটাকে? কেন? ক্রন্দনরত গলায় চেঁচিয়ে ওঠে ইসাবেলা। নোভা কিছুক্ষণ স্তব্ধ হয়ে চেয়ে রইল। তারপর অপরাধী মুখে বলল, আমি ভেবেছি তুমি আমার জন্য এনেছ। ইসাবেলা সে কথা শুনেও শুনল না। কপাল চাপড়ে বলল, সব দোষ আমার। কেন নিয়ে এলাম ওকে এখানে আমি? কেন আনলাম? আমার জন্য নিষ্পাপ প্রাণীটা মারা পড়ল। আমি ওকে ওয়াদা করেছিলাম রেখে আসবো। ওয়াদা ভঙ্গ হলো তোমার কারণে। মেরে ফেললে তুমি ওকে। এমন কেন করলে? তোমাকে আমি ক্ষমা করব না নোভা। কক্ষনো না। ইসাবেলা দৌড়ে বেরিয়ে যায় প্রাসাদের বাইরে। ঝর্ণার পাশে হাঁটু মুড়ে বসে সশব্দে কাঁদতে লাগল। নিকোলাস পাশ দিয়ে যাচ্ছিল। ইসাবেলাকে কাঁদতে দেখে থেমে যায়। মনে মনে কৌতূহল জাগলেও সেটা দমন করে নিজের কাজে চলে গেল। সন্ধ্যার পর ওই পথেই ফিরছিল। ঝর্ণার ওদিকটাতে চোখ যেতে একইভাবে বসে থাকতে দেখল ইসাবেলাকে। ক্রন্দনে কেঁপে কেঁপে উঠছে ওর দেহ। নিকোলাস পাশে এসে দাঁড়ায়। পিটার মরেছে। লাফ দিয়ে ওঠে ইসাবেলা। আর্ত চোখে তাকায় নিকোলাসের মুখ পানে। নিকোলাস এবার বিরক্তি চেপে সঠিকভাবে বলল, এভাবে ভর সন্ধ্যাবেলা এই নির্জনে বসে কাঁদছ কেন? তোমার পিটার মরেছে। ইসাবেলা কোনো কথায় বলল না। রাগে ব্রহ্মতালু জ্বলে উঠল। সাধ্যি থাকলে এই মুহূর্তে নিকোলাসকে খুন করে ফেলত ও। সাধ্য নেই বলেই দাঁতে দাঁত কামড়ে চুপ করে রইল। নিকোলাস জবাব না পেয়ে ধমকে ওঠে, বাচ্চাদের মতো কাঁদছ কেন? ভয় পেল ইসাবেলা। কিন্তু রাগ কম হলো না। আগের স্থানে মুখ ঘুরিয়ে বসল। চোখ নাক মুছে মনে মনে বলল, এই তো সেদিন ফাঁসির ঘোষণা দিয়েছিলি। এর আগে নেকড়ের সামনে ছেড়ে দিয়েছিলি। আজ হঠাৎ আমার কান্না শুনে দরদ উতলে পড়ল কেন? হারামজাদা, আমি তোর এই আলগা দরদ বুঝি না ভেবেছিস? আমাকে বেঁচে থাকতে দেখে সহ্য হচ্ছে না। ইচ্ছে করে রাগাচ্ছে যেন উল্টো পাল্টা বলি। আর উনি নিয়ে গিয়ে নেকড়ের সামনে ছেড়ে দিক। ইতর, বদমাস। সে ইচ্ছে তোর কোনোদিন পূরণ হবে না। নিকোলাস নিশ্চিত জানে ইসাবেলা মনে মনে বকছে। ঠোঁট বাঁকিয়ে হেসে ঝুঁকে বলল, যদি সাহস থাকে মুখ ফুটে বলো। না, এখানে আর বসে থাকা যাবে না। ইসাবেলা রেগে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে নিকোলাসের নাকে লাগে ওর মাথা। ব্যথা না লাগলেও ইসাবেলার এহেন আচরণে বিরক্ত হয় নিকোলাস। নির্বোধ, দেখে শুনে উঠতে পারো না।
ইসাবেলা ঠোঁট শক্ত করে গলা দিয়ে বেরিয়ে আসা প্রতিবাদকে রুখে নিল। এদের সাথে কথা বলার চেয়ে বোবা হয়ে থাকায় উত্তম। কারো সাথেই আর কথা বলবে না। খরগোশটার কথা মনে পড়তে ফের চোখ ভরে এলো অশ্রুতে। কাঁদতে কাঁদতে ঘুরে দাঁড়িয়ে হনহন করে অন্যদিকে চলে গেল। নিকোলাসের ভেতরের শয়তানটা ক্ষিপ্ত হয়ে বলল, দেখলি আবার অসম্মান করল। এবারও ছেড়ে দিবি? এবার আর ছাড়াছাড়ি নেই। চরম শিক্ষা দেব। শয়তানটা খুশি হয়। কিছুক্ষণ পরেই নিকোলাস বলে, নির্বোধ মেয়ে মানুষকে মেরে বীরত্ব বা মজা নেই, বরঞ্চ সময়ের অপচয়। আমরা কোথায় যাচ্ছি? গোর্লিট শহরে। সেটা কোথায়? বললে কি চিনবে? নোভা এক পলক তাকালো ইসাবেলার মুখের দিকে। তারপর আবার আগের মতো টম্পমের বাইরে মুখ করে বসে রইল। ইসাবেলা কোলের ওপর রাখা হাত দুটোর দিকে কিছুক্ষণ চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। খরগোশটার জন্য এখনো মন খারাপ ওর। কিন্তু রাগের বশে নোভাকে ওভাবে বলাটা উচিত হয়নি ভেবে অপরাধবোধে ভুগছে। সেই ঘটনার 3 দিন হতে চলল। নোভা যথাসম্ভব এড়িয়ে যাচ্ছে। খুব বেশি প্রয়োজন ছাড়া কথা বলছে না। ইসাবেলার কথাতে ব্যথা পেয়েছে সে। কিন্তু তার চেয়েও বেশি খারাপ লাগছে স্বভাবের বশে খরগোশটা খেয়ে ফেলায়। ইসাবেলার চোখে খরগোশটি ছিল সৌন্দর্যের, ভালোবাসার। আর নোভার চোখে তা ছিল কেবল আহার। মৃত্যুর আগে মা ঠিকই বলেছিল ওদের, এই জীবন অভিশপ্ত। স্রষ্টার অমোঘ নিয়ম লঙ্ঘন করে অভিশপ্ত ওরা। যেই মৃত্যুকে ফাঁকি দিয়েছিল অস্তিত্ব টিকিয়ে রাখতে রোজ সেই মৃত্যুকে দেখে। যে প্রাণীগুলোকে হত্যা করে, মৃত্যু ওদের মধ্যে দিয়ে বিদ্রুপ করে। জানান দেয় কতটা ঘৃণ্য, বর্বর জীবনযাপন বেছে নিয়েছে। স্বাভাবিক মানুষের মতো বেঁচে থাকতে যে নোভা একটা প্রাণীকেও মারেনি। আজ পিশাচি ক্ষুৎপিপাসার তাড়নায় বাছবিচার ছাড়াই প্রাণী হত্যা করতে হয়। পিশাচিও জীবনের প্রথমে মানুষের রক্ত ছিল ওর একমাত্র আহার। তখন প্রতিনিয়ত মৃত্যুকে দেখতে হতো। মানুষকে সমগোত্রীয় বলে নয়, শিকার বলে জ্ঞান করত। সে জীবনঋত কোনো প্রাণীর প্রতি মায়ামমতার স্থান থাকার কথা নয়। অন্তত মানুষের প্রতি তো নয়ই। কিন্তু আশ্চর্য, কালান্তরে দাঁড়িয়ে সে অনুভব করেছে সেই অনুভূতি। শিশুর মরণ কান্না, সন্তান হারা মায়ের আহাজারি আর রক্তশূন্য মানুষের চোখের সেই জল নোভার মৃত বিবেকটাকে সহসা নাড়া দেয়। এমনটা হওয়ার কথা নয়। সে ভ্রম ভেবে হেসেছে মনে মনে। কিন্তু অনুভূতিটা ভ্রম ছিল না। যত দিন গেল নোভার অস্বস্তি বাড়তে লাগল। এক সময় বাধ্য হয়ে বদলাতে হলো নিজেকে। ভ্যাম্পায়ার কমিউনিটির সকলের কাছে আজ তাই ফুটবল সে। রিচার্ড সবসময় বলেন, এই জীবনঋত হয়ে থাকার কারণে ওরা শক্তিধরে পরিণত হয়েছে। ঈশ্বরকেও টক্কর দেওয়ার ক্ষমতা আছে ওদের। সমস্ত পৃথিবী শাসন করবে একদিন। কিন্তু নোভার একসময় মনে হয়েছে ক্ষমতা টমতা কিছু নয়, এই জীবনঋত হয়ে থাকা এক প্রকার অসহায়ত্ব। মানুষের রক্তের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। ঈশ্বর কারো ওপর নির্ভরশীল নয়। তাহলে তার সাথে টক্কর কি করে হয়? আমাকে মাফ করে দাও নোভা। নোভা বিস্মিত মুখে বলল, তা কেন? সেদিন তোমাকে যা বলেছি তা বলা উচিত হয়নি আমার। আমি সত্যি অনুতপ্ত ওই আচরণে। তুমি তো ভুল কিছু বলনি। যা আমি তাই বলেছ। তবে অনুতাপ কিসের? নোভা, সত্যি বলছি রাগের মাথায় ভুলভাল বলেছি। মন থেকে বলিনি। ইসাবেলা, যেভাবেই বলো সত্যিটা বলেছ। না, সত্যি না সব কথা। কোনটা সত্যি না? আমি ডাইনি না। আমি পিশাচি না। বলো। রেগে গেল নোভা। না সূচক মাথা নাড়ায় ইসাবেলা। ক্ষিপ্ত হয়ে ইসাবেলার চোয়াল চেপে ধরেছে নোভা। রক্তিম ঠোঁটের দুপাশে চকচক করছে সোদন্ত। ধারালো দীর্ঘ নখগুলো ইসাবেলার চোয়ালের ত্বকে গেঁথে যায়। ব্যথায় নীল হয়ে ওঠে ইসাবেলার মুখ। নোভা, ব্যথা লাগছে ছাড়ো। আমি পিশাচি, ডাইনি। তোমাকে এক ফোঁটা করুণা করেছি বলে ভেবে নিয়েছো আমি তুমি এক। আমি আর তুমি এক নই। আমাদের চোখে তোমরা মানুষ কেবল খাদ্য এবং একসময় হবে আমাদের অনুগত দাস। তোমাদের প্রতি মায়া মমতার রেশ মাত্র নেই। মায়ের কথা স্মরণ করে তোমাকে বাঁচিয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি ওই আমার চরম ভুল ছিল। আমার বাবা ঠিকই বলেন, মা বোকা ছিলেন তাই পৃথিবীশুদ্ধ মানুষকে নিজের মতো ভেবেছিলেন। অবশ্য, মৃত্যুর আগে হাড়ে হাড়ে টের পেয়েছিলেন বাস্তবতা। বুঝতে পেরেছিলেন সকলে তার মতো নয়। তুমি আর তিনি একই রকম। বোকা।
বকাদের সংসর্গ যত দ্রুত ত্যাগ করা যায় ততই ভালো। ইসাবেলার গাল বেয়ে টপ্ত অশ্রুপাত হয়। নোভা ওর গাল ছেড়ে কোচওয়ানের আসনে বসা ভৃত্যটিকে বলে, পল, গাড়ি এক্ষুনি থামাও। গাড়ির চাকা থামতে হাওয়ায় মিশে কোচওয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। আজ রাতেই এই মেয়ের রাশিয়া যাওয়ার ব্যবস্থা করে দেবে। ওর ছায়াও যেন আর না দেখি আমি। জি, রাজকুমারী। কতবার বলবো রাজকুমারী বলে ডাকবে না? বেয়াদবি মাফ করবেন। মালিকের আদেশ আমি অমান্য করতে পারবো না। দাঁত খিটমিট করে হাওয়ার সাথে মিশে গেল নোভা। সে আর কারো প্রতি মায়া দেখাবে না। তুচ্ছ মানুষের জন্য সমগোত্রীয়দের কথা শুনবে না। একদিন ইসাবেলাকে মুক্তি দিত, আজই বা ক্ষতি কি? বরং যত তাড়াতাড়ি ইসাবেলার সান্নিধ্য ত্যাগ করবে ততই মঙ্গল। আন্দ্রেই ঠিকই বলেছিল, মানুষ নয় ওরা। মানুষের মতো অনুভূতিগুলোকেও স্থান দেওয়াটা উচিত নয়। নখের আঁচড়ে ইসাবেলার গালের ত্বক ভীষণ জ্বলছে। নীরবে কাঁদছে। ব্যথিত হয়েছে নোভার এই আচরণে। আবার বাকরুদ্ধ ওর সিদ্ধান্ত শুনে। সামনে টমটমের ঘোড়া ছুটিয়ে হাত ছাড়ে কোচওয়ান। রাতের অন্ধকার আর নিস্তব্ধতা বিদীর্ণ করে এগিয়ে যায় অশ্বরূপ। ট্রেনে তুলে দিয়ে বিদায় নিয়েছে পল। ইসাবেলা কেবিনের জানালার বাইরে একদৃষ্টে চেয়ে আছে। বাড়ি ফিরবে আজ। সত্যি কি ফেরা হবে শেষমেশ? সন্নিগ্ধ মনে তাই খুব বেশি আনন্দ হয় না। ট্রেন ছাড়তে এখনো বেশ কিছুক্ষণের বিলম্ব হবে। প্ল্যাটফর্ম লোকারণ্য। ইসাবেলার এই লোকারণ্য ভালো লাগে। আবার ভয়ও হয় হঠাৎ হঠাৎ। প্ল্যাটফর্মে দাঁড়ানো কিংবা হেঁটে যাওয়া কোনো মানুষ ওর দিকে তাকিয়ে থাকলে বুক দুরুদুরু করে। ভাবে এই বুঝি ওদের কেউ এসে আক্রমণ করবে। দৃষ্টি সরিয়ে ভেতরে তাকালো। এই বগিতে আস্তে আস্তে যাত্রী উঠছে। নিজেদের আসনে বসে আছে কেউ কেউ, কেউ বা সহযাত্রীদের সাথে আলাপে মেতেছে। ইসাবেলা একাই একটি কেবিনে। একা সফরের কারণে ভীষণ উত্তেজনা কাজ করছে ভেতরে। এই উত্তেজনা কাটাতে চোখ বন্ধ করে ঈশ্বর নাম জপতে লাগলো। মা বলতো পজিটিভ ভাবলে পজিটিভ হয়। কিন্তু যার জীবনে এত কিছু ঘটে গেছে তার মধ্যে পজিটিভিটি যে সহজে আসে না। হ্যালো, মেয়ে। সচকিত হয়ে চোখ মেলল ইসাবেলা। সামনে দাঁড়িয়ে আছেন মধ্যবয়সী একজন সুশ্রী রমণী। পরনে সাদা ভিক্টোরিয়া গাউন, মাথায় স্কার্ফ। সুহাসিনী রমণী সামনের সিটে মুখোমুখি বসলেন। ইসাবেলার কেন যেন তার মুখটা বেশ পরিচিত মনে হলো। রমণী মমতা সুলভ হাসি হেসে করমর্দনের জন্য হাত বাড়িয়ে পুনরায় বললেন, হ্যালো, আমি আগাথা ওয়াল্টার। ইসাবেলা আলেক্সি। আগাথার করপুটে চুম্বন করে ইসাবেলা। হঠাৎই আগাথার মুখটা ম্লান হলো। ঝুঁকে ইসাবেলার থুতনি তুলে বললেন, কিভাবে আঁচড় লাগলো এমন সুন্দর মুখে? অপ্রস্তুত হয়ে পড়ে ইসাবেলা। মনের ব্যথাটা যেন ফের ফিরে এলো। নোভা রমন নিষ্ঠুর আচরণে যথার্থ ব্যথিত হয়েছে। কিন্তু কেন যেন ওর প্রতি একবিন্দুও রাগ হলো না। শুধু একটু মন খারাপ। জোরপূর্বক হেসে আগাথাকে বলল, ও কিছু না। আগাথা কিন্তু ওর থুতনি ছাড়ল না। বিমর্ষ মুখে একটুখানি হাসল। আঙুল ছুঁয়ে দিল আঁচড়ের স্থানে। কিছু অনুভব করল ইসাবেলা। এতক্ষণ ওখানটাতে যে যন্ত্রণা হচ্ছিল এই মুহূর্তে তা আর নেই। বিস্মিত মুখে তাকালো আগাথার দিকে। তখনই মনে পড়ল ওর মুখটা পরিচিত লাগার কারণ। তারপর নামটাও খেয়ালে এলো। আগাথা ওয়াল্টার। নোভার পুরো নাম নোভালি আগাথা ওয়াল্টার। ওর বাবার নাম রিচার্ড ওয়াল্টার। হতবুদ্ধি হয়ে ভীত গলায় বলল, আপনি নোভার মা? আগাথা হাসলেন। বেশ দীর্ঘায়িত হাসি তার ঠোঁটে। সিটে পিঠ লাগিয়ে মাথা নাড়ালেন হ্যাঁ সূচক। হা হয়ে যাওয়া মুখের ওপর হাতটা চেপে বেরিয়ে চিৎকার দমন করে কিছুক্ষণ পর বলল, কিভাবে সম্ভব? কিসের কথা বলছো তুমি ইসাবেল? আমার উপস্থিতির? না আমার বেঁচে থাকার? দুটোই। আমি তোমার সামনে বসে আছি ঠিকই, তবে আজ আর আমি জীবিত নই। কিন্তু এই তো বসে আছেন, কথা বলছেন, হাসছেন। মৃত মানুষের দ্বারা এসব কি সম্ভব? না, আবার হ্যাঁ, আপনিও কি? না, ইসাবেল, আমি ওদের মতো নই। তবে কি আপনি? হুসস, আস্তে ইসাবেলা। আমি সব বলছি। আশেপাশের কিছু বিরক্ত মুখ দেখে নিজেকে শান্ত করে বসে ইসাবেলা আগাথা বলতে শুরু করলেন, আমার জন্ম জার্মানির একটি ছোট্ট গ্রামে। জন্মের পর থেকে কৈশোর পর্যন্ত জেনেছিলাম আমার বাবা নেই। কুমারী মায়ের সন্তান ছিলাম আমি। এ নিয়ে অনেক কথাই শুনতে হয়েছিল। মাকে সহ্য করতে হয় গঞ্জনা। আমার মায়ের সাথে সকল বন্ধন ছিন্ন করে তার পরিবার।
আমাকে নিয়ে একাই কোনোমতে জীবন কাটাচ্ছিলেন। কিন্তু এভাবে আর কতদিন? মা নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। আমি রয়ে গেলাম একা। এক প্রকার না পেরে আমার দায়িত্ব নেন আমার নানি। খুবই ধর্মপরায়ণা ছিলেন তিনি। মানুষ হিসেবেও খারাপ ছিলেন না। আমার জারজ হয়ে জন্মানোটাতেই ক্ষোভ ছিল তার। ওই এক কারণে একটু শক্ত আচরণ করতেন আমার সাথে। তাই বলে স্নেহের ঘাটতি ছিল না আমার প্রতি। তার সান্নিধ্যে এসে রোজ শনি, রবিবার চার্চে যাওয়া আসা হতো। ধর্মের প্রতি আমার অনুরাগ দেখে তিনি আরো ভালোবাসতে লাগলেন। 17 বছর বয়সে নানিমার দূর সম্পর্কের এক আত্মীয়ের ছেলের সাথে বিয়ে ঠিক হলো। পরিচয় হয় এক সুদর্শন পুরুষের সাথে, রিচার্ড, যাকে আমি মনপ্রাণ দিয়ে একসময় ভালোবেসেছিলাম। এইটুকু বলে ম্লান হাসলেন আগাথা। ইসাবেলার ধারণা এই ম্লান হাসির কারণ সোফিয়া, আন্দ্রেই নোভার বড়। সুতরাং সোফিয়া আর রিচার্ডের সম্পর্ক যে কিরূপ ছিল তা খানিকটা আন্দাজ করে নিল। আগাথা পুনরায় বলতে আরম্ভ করলেন, রিচার্ডকে প্রথম দেখেই ভালো লেগেছিল। তাই বিয়েতে না করিনি। যথা সময়ে ধর্মাচার পালন করে বিয়েটা সম্পন্ন হয়। রিচার্ড আমাকে নিয়ে নতুন বাড়িতে উঠল। সবই ঠিকঠাক চলছিল। কিন্তু আমার 18তম জন্মদিনে প্রথম বিপত্তি ঘটল। শরীরে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। তখনও জানতাম না ইতোমধ্যে নিকো আমার গর্ভে এসেছে। 18তম জন্মদিনে আমি উপলব্ধি করলাম আমার ঘ্রাণ শক্তিতে পরিবর্তন এসেছে। আর 5টা মানুষের মতো নয় সেই পরিবর্তন। বিশেষ করে রাতে একটা মিষ্টি গন্ধ টের পেলাম। ঠিক শিয়রের পাশের জানালার ওপার থেকে যেন গন্ধটা আসতো। আস্তে আস্তে আরও কিছু পরিবর্তন টের পেতে লাগলাম। সেদিন ছিল চন্দ্রিমা রাত। কেন যেন ঘরে মন টিকল না। ছুটে বেরিয়ে এলাম। বাইরে হাড় কাঁপানো শীত, তবুও গরমে অতিষ্ঠ হয়ে ওঠে শরীর। একটা সুতো গায়ে রাখা গেল না। আর তখনই কানে আসতো ভয়ঙ্কর সেই গোঙানির আওয়াজ। কিন্তু ভয় হলো না মোটেও। চিত্ত চঞ্চল হয়ে উঠল। দেহ কুঁজো হয়ে যায়। অসহ্য পীড়া হতে লাগলো। আর তারপরেই সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হই। একটা শ্বেতকায় নেকড়েতে রূপান্তরিত হয়ে যাই আমি। নেকড়ে, উচ্চ ঈশ্বরে বলে ওঠে ইসাবেলা। আশেপাশের যাত্রীরা বিস্ফোরিত চোখে তাকাতে মৃদু হেসে বলে, গল্পের নেকড়ে, হে হে। ওর বোকা হাসিতে যাত্রীরা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নেয়। কয়েকজন তো ফিসফিস করে কিছু বলে হাসল। ইসাবেলা ঝুঁকে বসে। আগাথার প্রসন্ন মুখে চেয়ে ফিসফিস করে বলল, তারপর প্রায় রাতেই লুকিয়ে বেরিয়ে যেতাম। সারাদিনের ক্লান্তি শেষে রিচার্ড গভীর ঘুমে তলিয়ে যেত তখন। নৈশ ভ্রমণ কেবল আর ভ্রমণ রইল না। বনের পশুপাখি শিকার করতে শুরু করলাম। শুধু শিকার করেই ক্ষান্ত দিত না আমার নেকড়ে রূপ। ওগুলোর রক্ত মাংস খেয়ে তবে শান্ত হতো। নিজের অমন অবস্থাতে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম। একটা ভয় আমাকে সর্বদা ঘিরে রাখত। মনে হতো এই বুঝি সত্যিটা কেউ জেনে যায়। মানুষ রূপে ফিরে এলে ঘৃণা হতো নিজের ওপর। কিন্তু কি বা করার ছিল? এদিকে গর্ভবতী হওয়ার সকল লক্ষণ প্রকাশিত হতে লাগল। আমি গর্ভবতী জেনে রিচার্ড খুব খুশি হলো। আমি কিন্তু মোটেও খুশি হতে পারলাম না। স্বাভাবিক মানুষের মধ্যে থেকে একই অস্বাভাবিক রূপ আমার। কতই না কেঁদেছি তখন। নিজের ধোঁয়াশাচ্ছন্ন জীবন সম্পর্কে জানার আগ্রহ একসময় আরো দৃঢ় হলো। এক রাতে সিদ্ধান্ত নিলাম সেই গন্ধটাকে অনুসরণ করব। তাই করলাম। নেকড়ের রূপে গন্ধটা পর্যন্ত পৌঁছাতে সমস্যা হলো না। নিবিড় অরণ্যের মধ্যে এক পাল নেকড়ের আস্থানা। গোল হয়ে বৈঠকে বসেছিল যেন। আমাকে দেখতে ওগুলো যেন অবাক হয়ে রইল। তারপর নেকড়ের ভিড় ঠেলে এগিয়ে এলো আমারই রঙের এক শুভ্র গাত্রবর্ণের নেকড়ে। গন্ধটা ঠিক ওটার গা থেকেই আসছিল। ওর চোখে আমি স্পষ্ট জল দেখতে পেয়েছিলাম। আমাকে দেখে খুশি হয়েছিল যেন। কাছে এসে কপালে কপাল রাখল। বিশ্বাস করো, ওই দিন মনে হয়েছিল সবচেয়ে আপনজনকে কাছে পেয়েছি। তারপর ঘুরে দাঁড়িয়ে ইশারা করলো অনুসরণ করতে। আমি করলাম। কিছুদূর বনের মধ্যে গিয়ে ওটাকে আর দেখলাম না। পাশ থেকে খচখচ আওয়াজে সতর্ক হতে মানুষ রূপে প্রথম দেখেছিলাম তাকে। আমার পিতাকে। আপনি তবে অর্ধ মানবী অর্ধ নেকড়ে। আগাথা সম্মতি জানিয়ে মাথা নাড়ালেন। ট্রেনটা ছাড়বে ছাড়বে করেও এখনো দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। যাত্রীদের মধ্যে এই নিয়ে চাপা অসন্তোষ। ইসাবেলা ঘাড় গুজে বসে আছে। মুখশ্রীতে গভীর ভাবনার ছাপ। আগাথা মুচকি হেসে ওরই দিকে দৃষ্টি অনড় রেখেছেন।
এই মুহূর্তে তিনি চুপ, হয়তো অপেক্ষা করছেন ইসাবেলার কাছ থেকে কিছু শোনার প্রত্যাশায়। ভাবনার জগৎ ছেড়ে বেরিয়ে এলো ইসাবেলা। নিকোলাসও নেকড়ে। ওর মনে পড়ে সেই বাজারের ঘটনাটা। নিশ্চিত হতে আগাথাকে প্রশ্ন করল। আগাথা স্বাভাবিক মুখেই জবাব দিলেন, হ্যাঁ, কিন্তু। আবার কিন্তু। ও ঈশ্বর, কি হচ্ছে আমার সাথে এসব? কেন হচ্ছে? আপনি জানেন গত কয়েক মাসে কিসব উদ্ভট পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আমার হঠাৎ হঠাৎ মনে হয়েছে আমি যেন একটা দুঃস্বপ্নের মধ্যে আছি। রক্তচোষা নেকড়ে। জীবনটা আমার বন জঙ্গল হয়ে গেছে। ওর অভিযোগ শুনে আগাথা হাসলেন। তুমি ভারী মিষ্টি মেয়ে। জি, বলেছি তুমি ভারী মিষ্টি একটা মেয়ে। লাজুক মুখে হাসল ইসাবেলা। আগাথার দিকে চেয়ে লজ্জা লুকিয়ে বলল, আমি আমার দুঃখের কথা বলছি আর আপনি বলছেন অন্য কথা। আচ্ছা, এসব কথা বাদ। আপনি তখন বলছিলেন প্রায় রাতে পাওয়া সেই গন্ধটা আপনার বাবার ছিল। তিনি আপনাকে চিনলেন কিভাবে? আর আপনার মায়ের সাথেই তার সম্পর্ক কিভাবে হয়? আগাথা একটু চুপ করে বলতে শুরু করেন। বাবা মানুষরূপে থাকাকালীন পরিচয় মায়ের সাথে। দুজনই দুজনকে দেখে আকৃষ্ট হন। হঠাৎ করেই কাছে আসা। নিজের সত্যিটা মনে পড়তে বাবা চলে যান। মা সেই মিলনকে কৈশোরের ভুল মনে করে ভুলে গেলেন বাবাকে। কে জানতো তাদের ক্ষণিকের ভুলে আমার জন্ম হবে। বাবার সাথে যোগাযোগ না থাকায় আমার কথাটা তাকে বলতে পারেননি মা। 18তম জন্মদিনে বাবা আমার কথা জানতে পারেন। কে তাকে বলেছিল জানো? কে? আমার জোড়া, ম্যাক্স। আপনার জোড়া? হ্যাঁ, প্রতিটি নেকড়ের একজন জোড়া থাকে। একটা নির্দিষ্ট সময় পরে এরা একে অপরের গায়ের গন্ধে পরস্পরকে চিনে নেয়। ম্যাক্স আমার বিয়ের পরই চিনতে পারে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আমি ওর জোড়া হয়েও আর নই। অন্যের স্ত্রীকে তো আর জোড়া বলে জাহির করতে পারবে না। দূর থেকে কেবল আমাকে দেখে যেত। ওই যে গন্ধ পেতাম, তার মধ্যে প্রথম যে গন্ধ পেয়েছিলাম সেটা ছিল ম্যাক্সের। আমাকে বিমুগ্ধ করত সেই মিষ্টি গন্ধ। এইটুকু বলে থামলেন। একটু যেন ভাবুক দেখা গেল। তারপর আবার বলতে আরম্ভ করলেন। ম্যাক্সের কথা শুনে বাবা আমাকে দেখতে আসেন লুকিয়ে। প্রথমবার দেখেই সবটা বুঝে গিয়েছিলেন তিনি। এত বড় কথাটি মা লুকিয়েছেন জেনে রেগে মাকে জিজ্ঞাসাবাদ করতে রওনা হন। কিন্তু পথিমধ্যে শান্ত মস্তিষ্কে ভাবেন, ভুল তো তার। তিনিই খোঁজ নেননি। পেছনে ফিরে তাকাননি। সেই সংকোচে দূর থেকেই দেখতেন আমাকে। কাছে আসার জন্য সময় নিচ্ছিলেন। এর মাঝে আমি তার সামনে গিয়ে দাঁড়াই। ওই যে তোমাকে যা বলেছি আগে। ইসাবেলা মাথা নাড়ায়। হঠাৎ বলে বসে, একটা কথা জিজ্ঞেস করব? অবশ্যই। এসব আমাকে কেন বলছেন আপনি? কারণ আছে। কি? মূল কারণ শুনতে চাও না পুরো গল্প? কার গল্প? আপনার। শুধু আমার না। নিকোলাসে? ন। ওর ব্যাপারে শুনে আমার কি লাভ? আজকের পর ওকে আমি তো দেখব না। দেখতে চাইও না। আমার জীবনের দুঃসময় নিকোলাস। মুখটা কঠিন হলো ইসাবেলার। আগাথা হাসলেন। বললেন, তবে মূল কথায় আসবো। হুম। আগাথা মূল কথায় এখনই আসতে নারাজ। তিনি সবটা বিস্তারিতভাবে আগে বলতে চান এই মেয়েকে। সব শোনার পরই মেয়েটাকে নিজের আসল উদ্দেশ্য জানাবেন। এর আগে বললে উদ্দেশ্য সফল হবে না। বড় আশা নিয়ে এসেছেন মেয়েটির সামনে। আমার সম্পর্কেও জানতে কৌতূহল জাগছে না। এই যে এত কিছু বললাম, সবটা তো শেষ হয়নি। পরেরটুকু শোনার আগ্রহ জাগছে না। প্রবল আগ্রহ জাগছে ইসাবেলার। কিন্তু ভয় প্রকাশ করছে না। কৌতূহলের কারণে আজ ওর এই দশা। ফের কৌতূহল দেখালে আবার কি না কি হয়। কিন্তু মনের মধ্যে কৌতূহলের পোকা কুটকুট করতে লাগলো। ট্রেন ছাড়তে কতক্ষণ লাগবে কে জানে। ততক্ষণে আগাথার গল্প শুনলে মন্দ হয় না। কিছু সময় উসখুস করে বলেই ফেলল, আপনার বাবা কি বলেছিলাম একা নিয়ে গিয়ে? আপনি নেকড়ে বলেই কি নিকোলাস জন্মসূত্রে নেকড়ে? নোভাও কি তাই? মৃত হওয়ার পরও আমার সামনে জীবিত রূপে কিভাবে এলেন? এবং কেন? একদমে বলে থামল ইসাবেলা। সলজ্জে মুখটা অন্যদিকে ঘুরাল। আগাথা মৃদু হাসলেন। বললেন, মাত্র এই কটা প্রশ্ন। লজ্জিত মুখটা এবার স্বাভাবিক করে ইসাবেলা বলল, আপাতত। একটু সময় নিয়ে আগাথা বলতে শুরু করলেন আবার। আমার বাবার প্রথম কথা ছিল, রিচার্ডের সাথে সম্পর্ক ছেদ করো। তার ধারণা রিচার্ড আমার জন্য ভালো নয়। কিন্তু আমার মনের অবস্থা তখন ভিন্ন। রিচার্ডকে ছাড়ার কথা স্বপ্নেও ভাবতে পারতাম না।
সুতরাং বাবার সাথে এক দফা কথা কাটাকাটি করে চলে এলাম। বাবা কয়েকবার বুঝাতে এলেন। এতে করে আমাদের বাবা মেয়ের সম্পর্ক তৈরি হওয়ার আগেই তিক্ত রূপ ধারণ করে। তাকে অমান্য করাই রেগে ত্যাগ করলেন। আমিও যোগাযোগ করার চেষ্টা করলাম না। এদিকে স্বাভাবিক সময়ের চেয়ে দ্রুতই পেট বড় হতে লাগলো। ভয়টাও বাড়ল আমার। অনাগত সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, চিন্তিত কাটত দিনরাত। এতে করে আমার শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে লাগলো। রিচার্ডের চিন্তা বাড়ল। ওকে একসময় সবটা খুলে বললাম। প্রথম তো বিশ্বাসই করেনি। যখন নেকড়ে রূপে ওর সামনে দাঁড়ালাম মুখটা ফ্যাকাশে হয়ে যায় ওর। আমি ভাবলাম এবার বুঝি ও আমাকে ছেড়ে যাবে। কিন্তু না, সে আমার ভরসা, বিশ্বাস হয়ে রইল। সব জেনেও আমার প্রতি ভালোবাসার কমতি রাখেনি। গর্ভাবস্থার 6 মাসে আমার পেট 9 মাসের ন্যায় বড় হয়ে ওঠে। লোকের নজর এড়িয়ে গৃহবন্দী হয়ে রইলাম। কিন্তু বাচ্চা জন্মদানের সময় তো আড়ালে থাকতে পারবো না। রিচার্ড এক রাতে আমাকে নিয়ে রওনা হলো দূরের একটি গ্রামে। পথিমধ্যে আমার প্রসব বেদনা ওঠে। ঘোড়া গাড়ি থামানো হয় এক বনের পাশে। ভাগ্যের কি লীলা! ওই জঙ্গলের নেকড়ে লিডার ছিল আমার জোড়া ম্যাক্স। আমার গন্ধ পেয়ে সে সেখানে উপস্থিত হয়। রিচার্ড তখনও আমাদের ব্যাপারটা জানত না। ম্যাক্স আর আমার সরাসরি আলাপ হয়নি পূর্বে। দুজনে বিব্রত বোধ করছিলাম। এদিকে প্রচণ্ড ব্যথায় বেহাল দশা আমার। রিচার্ডের কাছে সবটা জানার পর আমাকে নিয়ে যাওয়া হলো ম্যাক্সের আস্তানায়। সেখানেই জন্ম হয় আমার প্রথম সন্তান, আমার নিকোলাসের। জ্ঞান ফেরার পর প্রথম দেখে মনে হয়েছিল, যেন মানুষ নয়, স্বর্গের শিশু। সন্তানকে আশা করেছিলাম রিচার্ডের কোলে। কিন্তু না, নিকোলাসকে কোলে নিয়ে এগিয়ে এলো সোনালি কোকড়া চুলের, পিঙ্গল বর্ণের দীর্ঘদেহী যুবক ম্যাক্স। খুবই অস্বস্তি হচ্ছিল ওকে চোখের সামনে দেখে। অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল ভেতরে। আমার কোলে ছেলেকে তুলে দিয়ে আমাদের কপালে চুমু খেয়ে ম্যাক্স বলেছিল, চন্দ্র দেবী আমার সাথে নিষ্ঠুর এক পরিহাস করল। তা হোক, আমি মন প্রাণে এখন চাই তুমি সুখে থাকো। কিন্তু একটা কথা বলতে চাই তোমাকে। গম্ভীর হয়ে ওঠে ওর মুখ। আমি অধীর হয়ে অপেক্ষা করছি। যা বলল তার জন্য প্রস্তুত ছিলাম না। ও বলল, তোমার সন্তান কোনো সাধারণ মানব নয়। তুমি হয়তো ভাববে সাধারণ নয় বলতে তোমার মতোই বুঝাতে চাইছি। কিন্তু না, সাধারণ না বলতে বুঝাতে চাইছি ও ভবিষ্যৎ নেকড়ে লিডার। শুধু তাই নয়, ওর মধ্যে বিশেষ কিছু লক্ষণ রয়েছে। বিশেষ লক্ষণ? হ্যাঁ, তোমার ছেলে অর্ধ অমরত্বের লক্ষণ নিয়ে জন্ম নিয়েছে। যা কেবল হাজার বছরে একজন নেকড়ে লিডারের ভাগ্যে থাকে। আর এই কারণে ওর ওপর বিপদের মাত্রা প্রবল। ম্যাক্স আমার ভীত মুখে চেয়ে বলল, ভয় পেও না আগাথা। ওর কিছু হবে না। আমি হতে দেব না। নিকোলাসের মাথায় হাত রেখে বলল, আজ থেকে ওকে দেখে রাখার দায়িত্ব আমার। কেন যেন ম্যাক্সের কথায় আমি ভরসা পেলাম। ওর হাতটা ধরে কৃতজ্ঞতা জানাবো তখনই ও বলল, আরেকটা কথা আগাথা, ওর বয়স 20 হওয়ার পূর্বে এ কথা আমি এবং তুমি ছাড়া তৃতীয় কেউ যেন জানতে না পারে। আমি বললাম, এত বড় কথা কিছুতেই লুকাতে পারবো না রিচার্ডের কাছ থেকে। পারতে হবে। তোমার সন্তানের জন্য পারতে হবে। সেদিন সন্তানের মুখ চেয়ে ম্যাক্সের কথা না চাইতেও মেনে নিয়েছিলাম। মনে মনে অপরাধবোধ জন্মে রিচার্ডের কাছ থেকে এত বড় ব্যাপার লুকিয়েছি বলে। জানতাম না এই অপরাধবোধই আমার সন্তানের জন্য কাল হয়ে দাঁড়াবে একদিন। ম্যাক্স উঠে দাঁড়ায়। যাবে বলে ঘুরে ফের আমার দিকে তাকায়। বলে, একটা অনুরোধ রাখবে আগাথা? কি? তোমার ছেলের নামটা আমাকে রাখতে দেবে। যে অধিকার রিচার্ডের তা আমি ম্যাক্সকে কি করে দিই। কিন্তু ওর আশান্বিত মুখ চেয়ে না করতে পারিনি। ঠিক আছে। এগিয়ে এসে নিকোলাসকে কোলে তুলে কপালে চুমু খেয়ে বলল, নিকোলাস উইলিয়াম। আজ থেকে ওর নাম নিকোলাস উইলিয়াম। একটা সময় পর্যন্ত রিচার্ডের ধারণা ছিল নামটা আমি রেখেছি। এবং বলেছিলাম, নিকোলাস আমার মতো নয়। সে রিচার্ডের মতোই মানুষ। কে জানতো রিচার্ডের সন্দেহের শুরু সেখান থেকেই। আমার মিথ্যা বলা মুখও খুব সহজে চিনে নিত। সেদিনও হয়তো নিয়েছিল। কিন্তু চুপচাপ থেকেছে। এদিকে নিকোলাস যত বড় হতে লাগলো আমার ভয়টাও বাড়তে থাকে। নিকোলাসের প্রতি আমার এই অতি সাবধানতা রিচার্ডের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। আশ্চর্যগতভাবেই ম্যাক্সের সাথে নিকোলাসের অসম বন্ধুত্ব তৈরি হয়। বাবার চেয়ে ওর কাছে প্রিয় ছিল ম্যাক্স। প্রায় সব সময়ই ওরা একসাথে সময় কাটাতো।
রিচার্ডের চোখের কাটা হতে লাগলো ম্যাক্স। আমাকে আর ম্যাক্সকে নিয়ে সন্দেহের বীজ বুনতে শুরু করে মনে মনে। কেমন যেন বদলাতে শুরু করলো। ম্যাক্সের সাথে প্রতিদ্বন্দ্বিতায় মেতে উঠল। নিকোলাসকে নিয়ে ম্যাক্সকে একদিন খুব করে অপমান করে। নিকোলাসের বয়স তখন 6 কি 7। ম্যাক্সের সাথে ঘুরতে যাওয়ায় খুব ধমকাতে লাগলো ছেলেকে রিচার্ড। বাবার রাগত মুখ দেখে ভয় ম্যাক্সকে জড়িয়ে ধরেছিল। টেনে ওর বুক থেকে ছেলেকে ছাড়িয়ে রুম বন্দি করল। ম্যাক্স প্রতিবাদ করতে রিচার্ড তেতে ওঠে। দুজনের মধ্যে বাকবিতণ্ডা চরমে রূপ নিল। রাগের বশে মনের সকল ক্ষোভ সেদিন প্রকাশ করল রিচার্ড। আমাকে আর ম্যাক্সকে নিয়ে ওর মনের মধ্যে যে নোংরামি ছিল সব বেরিয়ে এলো। লজ্জায়, ঘৃণায় মনে হলো মরে যাই। ম্যাক্স আর আমি সত্যিটা বুঝাতে লাগলাম। কিন্তু ব্যর্থ হই আমরা। সত্যিটা জেনে আরও ক্ষেপে যায়। ম্যাক্সকে ঘুষি মারে। জামার কলার ধরে বের করে দেয় বাড়ির বাইরে। সেদিন আমার মুখ চেয়ে চুপচাপ মাথা নত করে চলে যায় ও। সেই যে গেল, এরপর বছর কয়েক ওকে আমি আর দেখিনি। নিকোলাস পথ চেয়ে থাকতো ওর আশায়। আবদার করতো ম্যাক্সকে দেখার, ওর কাছে যাওয়ার। একদিন রিচার্ড ক্ষিপ্ত হয়ে ছেলেকে ঘরে ঢুকিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে বেদম প্রহার করে। আমার চিৎকার আশেপাশের লোক জড়ো হয়। রিচার্ড বাধ্য হয় বেরিয়ে আসতে। কেবল সেদিনের জন্য ওর ওই নিষ্ঠুরতা থেমেছিল। আস্তে আস্তে তা আরও বাড়ে। কারণে অকারণে চলে নিকোলাস আর আমার ওপর ওর নিষ্ঠুরতা। আমাকে শারীরিকভাবে নির্যাতন করা বন্ধ করল। ভাবলাম এবার বুঝি সব ঠিক হবে। হলো উল্টো। আমাকে ব্যথা দেওয়ার আরেক রাস্তা সে খুঁজে পেয়েছে। আমারই চোখের সামনে নিকোলাসকে নিষ্ঠুরভাবে নির্যাতন করতে লাগলো। খুশি হতো যখন দেখতো আমি ছেলের কষ্ট দেখে কাঁদছি। রিচার্ড যেন আর সেই স্বাভাবিক রিচার্ড নেই। সন্দেহের বিষ আকণ্ঠ পান করে মদ্যপ বিকারস্তে পরিণত হয়। ওই রিচার্ডকে আমি ভয় পেতাম। বাবার অমন রূপ বালক নিকোলাসকে বাকরুদ্ধ করে দেয়। চঞ্চল, হাসিখুশি ছেলেটা আমার একসময় চুপচাপ হয়ে গেল। পিতার নির্যাতনেও মুখ ফুটে আর্তনাদ বেরোতে না। এসব কারণে রিচার্ডের সাথে সম্পর্কে দূরত্ব তৈরি হলো। সব অপমান হজম করে আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম স্বাভাবিক হতে। বৈবাহিক সম্পর্ক কতকটা দ্বিচক্রযানের ন্যায়। একটা চাকা নষ্ট হলে আরেকটা এমনিতেই অকেজো হয়ে পড়ে। রিচার্ড ঠিক মতো বাড়ি ফিরতো না, কথা বলতো না। দুজন কাছাকাছি আসতাম কেবল ওর দৈহিক প্রয়োজন পড়লে। একসময় সেটাও কমতে লাগলো। ভয়ে বাসা বাঁধল মনে। কে জানতো এই ভয়টাও একদিন সত্যি হবে। সোফিয়া ছিল ওর সহকর্মীর শালিকা। মেয়েটা কয়েকবার এসেছিল আলাপ জমাত। আমার ওকে ভালো লাগেনি। হাসিটাও কেমন মেকি। ওই মেকি হাসির আড়ালে যে আমার সংসার গ্রাস করার লোভ ছিল তা সেদিন ঘূর্ণাক্ষরেও টের পাইনি। সত্যিটা জানাজানি হয় সোফিয়া সন্তান সম্ভবা হয়ে পড়লে। বাচ্চাটা ছিল রিচার্ডের। সুতরাং ওর পরিবার থেকে রিচার্ডকে তাড়া দেওয়া হলো। বাধ্য হয়েই এক প্রকার গোপনে বিয়ে করল রিচার্ড ওকে। এদিকে আমি বোকার মতো আশা বেঁধেছিলাম রিচার্ড ওকে ছেড়ে আমার কাছে ফিরে আসবে। কিন্তু সে আর কোনোদিন মন থেকে আমার কাছে ফেরেনি। সবার অগোচরে সোফিয়া আর ওর সন্তানকে নিয়ে আলাদা সংসার শুরু করে। সোফিয়া সবসময়ই ভাবত আমাকে সে হারিয়ে দিয়েছে রিচার্ডকে কেড়ে নিয়ে। অন্ধ ভালোবাসা, অন্ধ বিশ্বাস মানুষকে বোকা বানায়। আমি বোকা ছিলাম, সোফিয়াও তেমনি। ওই বোকা মেয়ের মনটা আমারই মতো ভাঙল যেদিন আমি ফের আরেকবার সন্তান সম্ভবা হলাম। হয়তো আমি ওকে শিক্ষা দিতে রিচার্ডের সাথে সম্পর্ক চলমান রেখেছিলাম। নিজের ব্যথাটা বুঝাতে চেয়েছিলাম। যখন দেখলাম উদ্দেশ্য সফল হয়েছে, সুখ কিন্তু মোটেও পেলাম না। বড্ড খারাপ লাগলো সোফিয়ার পর্যায়ে নেমে যাওয়াতে। ঘৃণা হলো নিজের প্রতি। নোভা গর্ভে আসার পর রিচার্ডকে কাছে ঘেঁষতে দিইনি। সিদ্ধান্ত নিলাম রিচার্ডের ঘর ছেড়ে আলাদা থাকব। রিচার্ড খুশি ছিল না। তবুও মুখ ফুটে প্রতিবাদ করেনি। আমি সেদিনও বোকার মতো চেয়েছিলাম ও ফিরে আসুক আমার কাছে। ক্ষমা চেয়ে জোর করে বুকে টেনে নিক। কিন্তু বাস্তবতা নিষ্ঠুর। ভালোবাসার চাইতে ঘৃণার ক্ষমতা প্রবল। এই যে এত কিছু ঘটে গেল, এর প্রভাব কেবল আমাদের তিনজনের ওপরই পড়েনি। আরেকজন ছিল যে নীরবে এসবে প্রভাবিত হয়েছে। আমার মানিক, আমার কলিজার টুকরো নিকোলাস। কোমলপ্রাণ ছেলেটা বাবার আদর আহ্লাদের বদলে নিপীড়িত হয়েছে। মায়ের নিত্যদিনের চোখের জল দেখতে দেখতে ভেতরে ভেতরে বদলাতে লাগলো।
বৈবাহিক সেই সম্পর্কের বিষাক্ততায় একা আমি যন্ত্রণা পাইনি, পেয়েছে আমার ছেলেটাও। ছেলের জন্য ম্যাক্সের খোঁজ করলাম। ওকে খুঁজে সবটা বলতে বেচারা নিজেকে দোষাতে লাগলো। নিকোলাসের সব দায়িত্ব নিতে চাইল। আমার আপত্তি ছিল না। আপত্তি জানায় রিচার্ড। আমাদের জড়িয়ে স্থানীয় রাজার কাছে বিচার দেওয়ার হুমকি দিল। ওদিকে আমাদের নামে কুৎসা রটনা শুরু করে দেয় সোফিয়া। লোকের তিরস্কারে সেখানে টিকে থাকা দায় হয়ে পড়ে আমার। ম্যাক্স পরামর্শ দেয় পালিয়ে যাওয়ার। আমার সামনে তখন ওই একটা পথই খোলা। তিনজনে পালিয়ে এলাম অন্য শহরে। সেখানে নোভার জন্ম হলো। ও হলো রিচার্ডের মতোই সাধারণ মানুষ। কিন্তু নেকড়ে মায়ের কিছু প্রভাব ওর মধ্যে থাকবে বলে জানালো ম্যাক্স। ধীরে ধীরে নিকোলাসও স্বাভাবিক হয়ে উঠল ম্যাক্সের সান্নিধ্যে। ম্যাক্স নিজের আপনজন ছেড়ে আমাদের সাথে থাকতে লাগলো। ওর কেয়ার, ভালোবাসা মুগ্ধ করলো আমাকে। মুগ্ধতা প্রেমের সম্পর্কে গড়াতে সময় নিল না। জোড়া হিসেবেও আমাকে মার্ক করে। তারপরেই মনে হলো জন্মজন্মান্তরে সম্পর্ক ছিল আমাদের। যেন এক আত্মা দুই দেহ আমরা। আমাদের সেই সম্পর্ক মনুষ্য ধর্মের আর সমাজের চোখে ছিল নিষিদ্ধ। কিন্তু অচেনা ওই শহরে সেই খবর কারো জানার কথা না। সুখেই কাটছিল দিন। নিকোলাস কৈশোরে পা রাখল। নোভার মুখে তখন আধো আধো বলি। প্রথমবার বাবা বলে ডাকতে আনন্দে আত্মহারা হয়ে ওঠে ম্যাক্স। একদিন আমাকে বলে, আমি যদি সত্যি ওদের বাবা হতে পারতাম। আগাথা চোখ দুটো ছলছল করছিল ওর। ভয় কেবল একা ম্যাক্সের ছিল না, আমারও ছিল। রিচার্ডের অধিকার সমাজ স্বীকৃত, অথচ বাবা হিসেবে কোনো দায়িত্বই সে পালন করেনি। অন্যদিকে ম্যাক্স জন্মদাতা না হয়েও বাবা হয়ে উঠেছিল। আমি জানতাম মানুষের সমাজে এ পাপ, কিন্তু স্বেচ্ছায় পাপটাকে গ্রহণ করি আমরা দুজন। অর্ধেক মানবীয় সত্তার কারণে সেই পাপবোধে থেকে মুক্তি পেতে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম আমরা বিয়ে করব। নিকোলাস সত্যিটা জানত। আমার আর ম্যাক্সের প্রণয়ের সূত্রটা ছিল ও। আমাদের খুশি দেখতে চেয়েছিল নিকোলাস। সুতরাং ও আমাদের বিয়ের সিদ্ধান্তে খুশি হলো। ম্যাক্সের মনে চলছিল অন্য ব্যাপার। আমার ভেতরের মানবীয় পাপবোধও বুঝতে পারত। আর তাই তো কাউকে না জানিয়ে সে রিচার্ডের সাথে দেখা করে। তৎকালে ডিভোর্স অতটা সহজ ব্যাপার ছিল না। ম্যাক্স রিচার্ডের সাথে দেখা করে আপোষে ডিভোর্সের ঝামেলা শেষ করতে চেয়েছিল। ভুলটা বোধ হয় সেখানেই হয়। ডিভোর্স দেবে বলে আশ্বস্ত করে রিচার্ড। আমিও কি বোকা ছিলাম, বিশ্বাস করলাম ম্যাক্সের মতো। সকল কাগজপত্র তৈরি করে ম্যাক্স গেল রিচার্ডের কাছে। 3 দিনের স্থানে পুরো 1 সপ্তাহ পার হলেও ম্যাক্স ফিরল না। চিন্তা হতে লাগলো এবার। নিকোলাস একাই যেতে চাইল ম্যাক্সের খোঁজে। আমি জোর করলাম সাথে নেওয়ার। ছেলে মেয়েকে নিয়ে রওনা হলাম পুরনো আবাসস্থলে। সেখানে পৌঁছে প্রথম ধাক্কাটা খেলাম। মানুষের সেই বসতি কবরস্থানের মতো ভুতুড়ে আর নিস্তব্ধতায় মোড়া। ঘরবাড়ি সব পরিত্যক্ত হয়ে পড়ে আছে। অনেক ঘুরেও একটা মানুষের দেখা পেলাম না। শেষে নিরুপায় হয়ে সিদ্ধান্ত নিলাম রিচার্ড এবং সোফিয়ার বাড়িতে যাওয়ার। নিকোলাস আমাকে শক্ত করে ধরেছিল। ছোট্ট নোভার মাথা আমার বুকে। ম্যাক্সের খারাপ কিছু ঘটেছে ভেবে কাঁদতে লাগলাম নীরবে। নিকোলাস সান্ত্বনা দিল। বলল, ওর ম্যাক্স বাবা যাওয়ার আগে ওয়াদা করেছে ফিরে আসার। সে ফিরবে। আমার মন সেই সান্ত্বনা কিছুতেই মানছিল না। খারাপ কিছুর আভাস পাচ্ছিলাম আমি। তিনজনে এলাম রিচার্ডের আর সোফিয়ার বাড়িতে। অন্য সব বাড়ির মতোই বাড়িও জনমানব শূন্য। ঘরের ধুলো ময়লা আর ঝুল দেখে মনে হলো এই বাড়িতে অনেকদিন কেউ থাকে না। হতাশ হয়ে ভেঙে পড়লাম। নিকোলাস আমাকে শক্ত করে ধরে গাড়িতে তুলল। আমাকে কাঁদতে দেখে নোভা কান্না শুরু করে। নিকোলাসের মনের অবস্থাও ভালো না। ওর প্রিয় ম্যাক্স, তার খোঁজ না পেয়ে নিকোলাস অস্থির হয়ে ওঠে। পার্শ্ববর্তী একটা বাড়িতে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে ম্যাক্সের খোঁজে বেরিয়ে গেল। আমাদের সান্ত্বনা দেওয়ার জন্যও ছিল, কিন্তু ওর জন্য কেউ ছিল না। ওই মৃত্যুপুরীতে একলা খুঁজে ফিরেছে প্রিয় ম্যাক্স বাবাকে। শেষমেশ খুঁজে না পেয়ে বিধ্বস্ত হতাশ চেহারায় ফিরে এলো। হাঁটু মুড়ে নত মুখে বসলো আমার সামনে। শিশুর মতো ফুপিয়ে কেঁদেছিল। বুঝলাম ম্যাক্সকে চিরতরে হারিয়েছি। ছেলেকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদলাম। দিন ফুরিয়ে সন্ধ্যা নামে চারিদিকে। সাথে আসা ঘোড়ার গাড়িটিকে খুঁজে পেলাম না। নিরুপায় হয়ে সেদিন আমাদের পুরনো বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। স্বপ্নেও ভাবিনি সেই রাত আমাদের জন্য কাল হয়ে আসবে।
আমি ম্যাক্সের শোকে কাতর হয়ে বিছানায় শুয়েছিলাম। ঘুম কিছুতেই এলো না চোখে। সারাদিনের ক্লান্তি আর অনাহারে শরীর দুর্বল। পরিত্যক্ত আমার সেই পুরনো বাড়িতে খাবার বলতে কিছুই ছিল না। নোভা খিদে সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে আমার বুকেই ঘুমিয়ে গেল। অনেকক্ষণ নিকোলাসের সারা শব্দ না পেয়ে মৃদু গলায় ডাকলাম বার কয়েক, কিন্তু কোনো জবাব পেলাম না। যা ম্যাক্স ভক্ত ছেলে। রাতের অন্ধকারে ম্যাক্সকে খুঁজতে বেরোলো কি না ভেবে তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে এলাম। নোভা গভীর ঘুমে আচ্ছন্ন। চাদরে গলা অবধি ঢেকে দিলাম মেয়েকে। শিয়রের জ্বলন্ত বাতিদানটা হাতে তুলে নিলাম। পুরো বাড়ির ভেতর খুঁজেও নিকোলাসকে পেলাম না। অজানা শঙ্কায় পাগলপ্রায় হয়ে ছুটলাম গৃহদ্বারের বাইরে। নিকোলাস, নিকোলাস! অশ্রুরুদ্ধ গলায় ডাকলাম ছেলেকে। কিন্তু ছেলে আমার কোথাও নেই। সেই পরিত্যক্ত গ্রামে রাত দুপুরে ছেলেকে কোথায় খুঁজব ভেবে দিশাহারা হয়ে পড়ি। মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করার মতো অবস্থা ছিল না আমার। সদর দরজা বাইরে থেকে বন্ধ করে বেরিয়ে পড়লাম সেই ভুতুড়ে জনমানব শূন্য গ্রামে ছেলেকে খুঁজতে। আকাশে সেদিন কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছিল। ঘুটঘুটে আধারের চাদরে মুড়েছে সমস্ত গাও। তেলের বাতির ওই স্বল্প আলোতে পায়ে পায়ে এগিয়ে গেলাম। ভয় যে করছিল না তা নয়। প্রতি পদে পদে মৃত্যু ভয় তারা করে ফিরছিল। কিন্তু নিকোলাসের চিন্তা সবকিছুর ঊর্ধ্বে। বেশ কিছু দূর এগিয়ে গিয়েছিলাম। এমন সময় আমার সকল ভয় চিন্তা দূর করে নিকোলাস ডেকে উঠল, মা! প্রাণ ফিরে পেলাম যেন। দৌড়ে ওকে বুকে জড়িয়ে চুমুতে চুমুতে ওর মুখটা ভরিয়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বললাম, কোথায় গিয়েছিলি একা? ভয় পেয়েছিলাম তো। মা! ওদিকে! ভীত মুখে ততলাতে লাগলো নিকোলাস। রীতিমতো কাঁপছে ওর শরীর। আঙুল দিয়ে সামনে ইশারা করে কিছু বলতে চাইছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলাম। কিছুটা শান্ত হয়ে বলল, মা! ওদিকে মানুষের লাশ পড়ে আছে। একটা না অনেকগুলো। পচে গলে দুর্গন্ধ বেরোচ্ছে ওদের মৃতদেহ থেকে। ভয় পেলাম আমি। এই গ্রাম পরিত্যক্ত হওয়ার কারণ আগে কেন ভাবিনি। নিকোলাসের হাত ধরে দ্রুত চলে এলাম বাড়ির ভেতর। নোভা তখনও ঘুমিয়ে। কোলে তুলে নিকোলাসের হাত ধরে সেই রাতেই গা ছাড়ার সিদ্ধান্ত নিলাম। আমরা কোথায় যাচ্ছি মা? জানি না। শুধু জানি এই মুহূর্তে এই গা ছাড়তে হবে। ঘুটঘুটে অন্ধকারে ছেলে মেয়েকে নিয়ে প্রাণ বাঁচাতে উদ্দেশ্যহীনভাবে এগোতে লাগলাম। পথে যেতে চোখে পড়ল কয়েকটা মৃতদেহ। আজই হয়তো মরেছে। পচে দুর্গন্ধ বেরোচ্ছে ওদের মৃতদেহ থেকে। দ্রুত পা চালালাম। মনে মনে ঈশ্বরকে ডাকছি। একজন অসহায় মা রাতের আধারে সন্তানদের বাঁচাতে আকুল আবেদন জানায় স্রষ্টার কাছে। স্রষ্টা আমার আবেদন রক্ষা ঠিকই করলেন, কিন্তু যার দ্বারা করলেন তাকে আমি আশা করিনি। রিচার্ড কিভাবে খবর পেয়েছিল জানি না। ঘোড়াগাড়ি করে এদিকেই আসছিল সে। আমাদের দেখে নেমে সামনে এলো। বলল, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। নিকোলাস আমাকে জড়িয়ে ধরে। রিচার্ড ওর ভয় বুঝতে পেরে বিমর্ষ মুখে আমাকে বলে, পুরো গা প্লেগের প্রকোপে শেষ হয়ে গেছে। শুরুর দিকে যারা গা ছেড়েছিল তারই রক্ষা পায়। এক মুহূর্ত আর এখানে নয়। তাড়াতাড়ি গাড়িতে ওঠো। সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমি আর প্রতিবাদ করতে পারলাম না। ওদের নিয়ে উঠে পড়লাম গাড়ির ভেতর। নিকোলাস ঘাড় গুজে বসেছিল পাশে। রিচার্ড ওর মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। আমি গলা ঝাড়তে অপ্রস্তুত দেখালো ওকে। চোখে চোখ রাখছিল না। ভীষণ অস্বস্তি হচ্ছিল আমার। তবুও বললাম, আমাদের কথা কিভাবে জানলে? এক পেয়াদা বলল, সে নাকি কার কাছে শুনেছে তোমরা গায়ে এসেছ। রিচার্ডের দৃষ্টি এবার আমার বুকে মাথা রাখা নোভার দিকে স্থির। হাত বাড়িয়ে ওর মাথায় হাত রেখে জিজ্ঞেস করল, কি নাম রেখেছ ওর? নোভালি আগাথা, বললাম আমি। আমার লাস্ট নাম দেওনি। মনক্ষুণ্ণ হলো। রাগে দাঁত কামড়ে বললাম, কেন দেব? কি হও তুমি ওর? বাবা হই। বিদ্রূপ করে হাসলাম। রিচার্ডের চোয়াল শক্ত হয়ে উঠল। একটু ভয় পেলাম। রিচার্ড সেটা বুঝতে পেরে মুখ নামিয়ে নরম সুরে বলল, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি আগাথা। ক্ষমা চাওয়ার মুখ নেই। তবু যদি কি? হ্যাঁ, চেঁচিয়ে প্রশ্ন করলাম। নোভা চমকে উঠল ঘুমের ঘোরে। ওর মাথায় আলতো করে হাত বুলাতে আবার ঘুমিয়ে গেল। রিচার্ড আর কোনো কথা বলল না। গাড়ি এগোচ্ছে সামনে। কোথায় যাচ্ছি তখনও জানতাম না। জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমরা? আমি যেখানে আছি সেখানে। নিরাপদেই থাকবে তোমরা।
না, তোমার ওখানে যাব না। কোচওয়ানকে বলো আমাদের শহরের বাইরে নামিয়ে দিতে। নিজেদের ব্যবস্থা আমরা বেশ করে নিতে পারবো। পাগলামির সময় না এখন, আগাথা। প্লেগ মহামারীর রূপ নিয়েছে। আশপাশের সব স্থানে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্করভাবে। আমার সন্তান। খবরদার যদি ওদের সন্তান বলেছ। তুমি ওদের কেউ না। তবে কে ওদের সব, ম্যাক্স? জবাব দিতে পারলাম না আমি। রিচার্ড রাগত মুখে বলল, আমি সব ভুলে যাব। তুমিও তাই করবে। আজকের পর ম্যাক্স নয়, আমিই তোমাদের সব। কিছুতেই না। রিচার্ড হাসল। গুরুত্বই দিল না আমার প্রতিবাদ। নিকোলাস চুপচাপ শুনছিল। রিচার্ড ওর নত মুখপানে চেয়ে বলল, বাবাকে মনে পড়ে না নি? নিকোলাস আমাকে শক্ত করে ধরে আছে। রিচার্ড খপ করে ওর হাত ধরে বলল, এখনো এত ভয় আমাকে তোর? কেন ভয় পাস, বল? আপন পিতাকে কেন এত ভয় পাবি তুই? তুমি আমার পিতা নও। নিকোলাস প্রতিবাদ করে ওঠে। রিচার্ডের চোখ জ্বলছিল রাগে। হঠাৎই শান্ত হয়ে মৃদু হেসে আমাকে লক্ষ্য করে বলল, আগাথা, আগাথা, দেখো আমার ছেলে আমাকে পিতা বলতে অস্বীকার করছে। এর দায় কার? তুমি ভালো করেই। রিচার্ড আমার চোয়াল চেপে ধরে। তুমি আমার আগাথা। এত তো ভালোবেসেছিলাম। কেন ধোঁকা দিয়েছিলে? কেন? কতবার বলবো আমি তোমাকে ধোঁকা দিইনি? তবে কেন ম্যাক্সকে বিয়ে করতে রাজি হয়েছ তুমি? তুমি সোফিয়াকে কেন বিয়ে করেছিলে? পাল্টা প্রশ্ন ছুড়লাম। ম্যাক্স আর আমার সম্পর্ক ওদের মতো নয়। রিচার্ডকে আক্রমণ করতে প্রশ্নটা করেছিলাম। বেশ লেগেছিল ওর। নিকোলাস রিচার্ডের হাত আমার চোয়াল থেকে সরানোর চেষ্টা করছে। রিচার্ড হাত সরিয়ে আগের মতো বসে রইল গুম হয়। নিকোলাস ভীরু গলায় আমাকে ফিসফিস করে বলল, মা, আমরা সামনে নেমে যাব। কোথাও নামবে না তোমরা। আজকের পর থেকে তোমাদের ভাগ্য আমি লিখব। আমি। সত্যি সেদিনের কথা রেখেছিল রিচার্ড। আমাদের ভাগ্য বদলে দিয়েছিল ও। জোরপূর্বক ওর ওখানে নিয়ে যায়। এক প্রকার বন্দি দশায় কাটতে লাগলো আমাদের জীবন। সন্তানদের সামনে নেকড়ে রূপে আসতে পারিনি। ম্যাক্সের নিষেধ ছিল নিকোলাসের 20 বছর হওয়ার আগে এসব কিছুতেই জানানো যাবে না। রিচার্ড আমার অসহায়ত্ব বুঝে বিদ্রূপ করত। ম্যাক্সের গায়েব হওয়ার পেছনেও ওরই হাত ছিল। কিন্তু কোনোদিন সেটা স্বীকার করেনি। সোফিয়া আমাদের মানতে পারেনি। কিন্তু রিচার্ডের ভয়ে চুপচাপ সহ্য করে আমাকে এবং আমার সন্তানদের। রিচার্ডের পাগলামি দেখেছি আমি। আমাকে নিজের করে রাখার জন্য সব করেছে সে। জাহির করেছে আমাকে সে ভালোবাসে। ভালোবাসা কাকে বলে ও জানেই না। ও কেবল বল প্রয়োগে অধিকার করতে জানে, আর জানে ধূর্ততা। একজন সামান্য রাজকর্মচারী থেকে কূটবুদ্ধিতার জোরে রাজার খাস লোক বনে যায়। কিন্তু তাতেও ওর লোভ কমে না। পুরো রাজ্য নিজের দখলে চায় ওর। প্লেগ মহামারীর প্রকোপে সমস্ত রাজ্যে দুর্ভিক্ষ নেমে এলো। না খেয়ে, রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার লোক মরল। রাজাকেও কৌশলে মেরে ফেলে রিচার্ড। সিংহাসন দখল করে বসে। বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাউকে ওর দরকার। সোফিয়ার ছেলে তখনও ছোট। সুতরাং নিকোলাসের দিকে হাত বাড়ায় সে। শত চেষ্টার পরেও ছেলেকে ওর কালো ছায়া থেকে আড়াল করে রাখতে পারিনি। জানি না কি বলেছিল নিকোলাসকেও। ছেলেটা আমার অনুরোধ অনুনয় উপেক্ষা করে রিচার্ডের কথা শুনতে লাগলো, অন্ধের মতো অনুসরণ করল ওকে। যাকে একদিন পিতা বলতে অস্বীকার করেছিল একসময় তাকেই নিকোলাস বাবা বলে ডাকল। ম্যাক্সের নামও শুনতে পারত না। আমাকে এড়িয়ে চলতে শুরু করে। এদিকে নোভাও বড় হচ্ছিল। রিচার্ড তাকেও আমার কাছ থেকে কেড়ে নেওয়ার পায়তারা শুরু করে। বছরের পর বছর পেরিয়ে যায়। আমার জীবনের পরিবর্তন হয় না। কিন্তু আমার নিকোলাস আমূল পাল্টে যায়। ওর 20 বছর হতে মাত্র কয়েক মাসের বাকি। অধীর আগ্রহে দিনটার জন্য অপেক্ষা করতে লাগলাম। নিজেকে চিনবে ওই দিনও। তখন আমি সব বলবো ওকে। হয়তো সেদিন ফিরে আসবে সঠিক পথে। অন্যদিকে রিচার্ডের ক্ষমতা দিন দিন বাড়তে লাগলো। প্রজাদের চোখে আমি ছিলাম রিচার্ডের স্ত্রী, রাজ্যের রানী। সোফিয়া হয়ে রইল মিস্ট্রেস। মোটেও সন্তুষ্ট ছিল না ও। কিন্তু কিছু বলার সাহসও নেই রিচার্ডের সামনে। আমাকে আপন করে পেতে কত কীই না করেছে রিচার্ড। আমি ওকে আর কোনোদিন গ্রহণ করেনি। এই ক্ষোভ আর রাগ আরো ভয়ঙ্কর করে তোলে ওকে। আমাকে শাস্তি দিতে নিকোলাসকে খারাপ পথে নামিয়েছে। মানুষ খুন থেকে শুরু করে সব রকম খারাপ কাজে নিকোলাসকে সামিল করেছে।
আমার আবেগী, সহজ সরল ছেলেটা একসময় ভাবলেশহীন, নিষ্ঠুর পাথরের মূর্তিতে পরিণত হয়। আশপাশের 10 রাজ্যের লোক কাঁপত ওর নাম শুনে। রিচার্ডের প্রধান সেনাপতি সে, সুতরাং কোনো শাসকের সাহস ছিল না এই রাজ্য আক্রমণ করার। ইচ্ছে মতো যেকোনো রাজ্য নিজের দখলে নিয়ে নিত রিচার্ড। তার জন্য যতটা নিচে নামার সে নিঃসংকোচে নেমে যেত। একসময় নিজেকে সর্বক্ষমতার অধিকারী মনে করতে লাগল। ঈশ্বরকে ভুলে গেল। নিজেকে সেই স্থানে তুলতে চাইল। অমরত্ব চায় এবার ওর। এর মধ্যে অজানা এক রোগের প্রাদুর্ভাব হয় পাশের রাজ্যে। এক নতুন প্রজাতির বাদুড়ের কামড়ে রক্তশূন্য হয়ে মরতে লাগল মানুষ। মৃত্যুর পর ওরাই আবার হিংস্র পিশাচে পরিণত হয়ে নিশিরাতে মানুষের রক্তপিপাসু হয়ে ওঠে। জনমনে ত্রাসের সৃষ্টি হয়। স্থানীয় পাদ্রীদের পরামর্শে মৃতদেহগুলোকে পুড়িয়ে ভস্মীভূত করে ফেলা হলো। নিস্তার পাওয়া গেল পিশাচদের হাত থেকে। মৃত্যুর মিছিল কিন্তু থামল না। ঈশ্বরের গজব নেমেছে বলে প্রচার হলো। গির্জায় গির্জায় প্রার্থনা শুরু হয়। সাধারণ মানুষ যখন ঈশ্বরের সন্তুষ্টি কামনায় দিনরাত গির্জার দুয়ারে মাথা কুটছে, তখন কিছু শয়তানের পূজারী পৈশাচিক অভিসন্ধি আটে। রিচার্ডও ছিল সেই দলে। জীবনমৃত হওয়ার অর্থ মৃত্যুকে হারিয়ে দেওয়া। এমন সুযোগ হাতছাড়া কি করে সে? স্বেচ্ছায় হলো অভিশপ্ত পিশাচ। আমার নিকোলাসকে ভুলিয়ে ভালিয়ে পিশাচে পরিণত করল। নিকোলাসকে আমি কিছুতেই থামাতে পারলাম না। আমারই চোখের সামনে আমার দুটো সন্তান পিশাচে পরিণত হলো। আমি অনুনয় করলাম নিকোলাসকে। হয়তো মা বলেই সেদিন সেই অনুনয় রেখেছিল ও। মরতে দিয়েছিল আমাকে। কবর দিয়েছিল মানুষের মতো। কিন্তু আমার আত্মা আজও শান্তি পায়নি। আজও চিৎকার করে কাঁদে সন্তানদের জন্য। তুমি প্রশ্ন করেছিলে না মৃত হওয়ার পরও কি করে এলাম তোমার সামনে। এক মা তার অভিশপ্ত সন্তানদের শাপমোচনের জন্য মৃত্যুপুরীর শৃঙ্খল ভেঙে এসেছে। মৃত্যুপুরীর ওপারের ওই স্বর্গীয় সুখ এই মাকে আটকে রাখতে পারেনি। সে এই ধরাতলে এসেছে কেবল তার সন্তানদের ওই পিশাচের জীবন থেকে মুক্ত করতে। যা সে জীবিতকালে পারেনি, মৃত্যুর পর পারতে চায়। আর তাই তো তোমার সামনে এসেছে। তোমার সাহায্য কামনায়। আমার সাহায্য। বিস্মিত হয় ইসাবেলা। আগাথার সব কথা শুনে আবেগী হয়ে পড়েছিল। কিন্তু শেষ কথাটা ওকে বিচলিত করে। আগাথা ওর হাত দুটো ধরে ছলো চোখে বলল, তোমাকে আবার ফিরতে হবে ওদের কাছে। ওদের সবাইকে শেষ করে পৃথিবীটাকে পিশাচমুক্ত করবে তুমি। তার আগে একটা কাজ করতে হবে তোমাকে। আমার সন্তান দুটোকে দিয়ে ঈশ্বরের নিকট ক্ষমা প্রার্থনা করাবে। কিভাবে করবে সব আমি শিখিয়ে। আগাথার কথা শেষ হওয়ার পূর্বে হাত ছাড়িয়ে নেয় ইসাবেলা। আর্ত কণ্ঠে বলল, আমি পারবো না। ক্ষমা করুন আমাকে। বহু কষ্টে ওই পিশাচদের কবল থেকে মুক্ত হয়েছে সে। জেনে শুনে ওদের কাছে যাওয়া আত্মহত্যার শামিল। ইসাবেলা কখনো তা করবে না। আশাহত হয় ক্ষণিকের জন্য আগাথা। কিন্তু হাল ছাড়ে না। নিজের জীবনের ভয় করছো। অথচ তোমাকে বাঁচাতে ভ্যালেরিয়ার প্রাণ গেছে। স্বার্থপর মেয়ে মানুষ, এই ভালোবাসো ভ্যালেরিয়াকে। ভীরুর মতো ফিরে গিয়ে শান্তি পাবে জীবনভর। ওরা ভ্যালেরিয়া, ফাদার জালনভের মতো আরো কত শত মানুষ মারবে তার ইয়ত্তা নেই। আমার সন্তানদের মতো আরো কতজনকে যে পিশাচে পরিণত করবে। তুমি তো মা নও, তাই আমার ব্যথা তুমি বুঝবে না। চাচা আপন জীবন বাঁচা। নিজেকে বাঁচিয়ে ফিরে যাও। অন্যথক প্রাণ গেল বেচারি ভ্যালেরিয়ার। আগাথা রুষ্ট, আশাহত মুখে উঠে দাঁড়ায়। ভ্যালেরিয়ার কথা মনে পড়তে বুকটা হু হু করে ওঠে ইসাবেলার। সেই কালো রাত মনে করে। ভ্যালেরিয়ার মৃত্যু চোখে সামনে ভেসে ওঠে। সিট থেকে দাঁড়িয়ে যায়। খুঁজতে লাগলো আগাথাকে। ওই তো ট্রেনের বাইরে দেখা যাচ্ছে। এই মেয়েটা অনেকক্ষণ ধরে একা একা কথা বলছিল। মাথা টাথা খারাপ আছে বোধহয়। ইসাবেলা কেবিন থেকে বেরিয়ে যাওয়ার আগে নিজের সম্পর্কে সহযাত্রীদের ফিসফিসানি গলা শুনে থমকে দাঁড়ায়। তবে কি এরা আগাথাকে দেখেনি? সন্ধ্যার কুজ্ঝটিকা গাঢ় অন্ধকারে রূপ নিয়েছে। ট্রেনের হুইসেল বাজতে প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেল। ট্রেন থেকে নেমে আগাথাকে অনুসরণ করল ইসাবেলা। কাছাকাছি বেশ নির্জন একটা স্থানে গিয়ে থামে আগাথা। পেছনে ইসাবেলা। ভীষণ খুশি আগাথা। যেমন ভেবেছিল তেমনই হচ্ছে। ইসাবেলার মস্তিষ্কের কিছুটা হলেও এখন তার আয়ত্তে। আস্তে আস্তে পুরোটা আয়ত্তে নেবে। আর তারপর এই মেয়েকে দিয়েই হবে সন্তানদের শাপমোচন।
শত জনমের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে এবার। তৃপ্ত হবে আত্মা। ইসাবেলা এগিয়ে গিয়ে প্রশ্ন করে, কোন একটা শহরের নাম বলেছিল নোভা? নামই তো মনে নেই। সেখানে যাব কিভাবে? ওসব নিয়ে ভাবতে হবে না তোমাকে। প্ল্যাটফর্মের বাইরে ঠিক যেখানে টমটম দাঁড়িয়েছিল, গিয়ে দেখো সেটা এখনো সেখানে ঠাই দাঁড়িয়ে আছে। পল, তবে কি সেও আপনাকে দেখেছে? না, আর কোনো প্রশ্ন নয় এখন। দ্রুত যাও। ইসাবেলা 2 কদম এগিয়ে ফের ঘুরে দাঁড়ায়। বলে, আমি একা কিভাবে পারবো ওদের সাথে? আমার বড্ড ভয় করছে। নিকোলাস জানলে মেরাই ফেলবে। তুমি একা নও ইসাবেলা। আমি আছি তোমার সাথে। নিকোলাস টের পাওয়ার আগেই তুমি আমি মিলে ওদের শেষ করব। কিন্তু কিভাবে? সময় হলে সব জানতে পারবে। আর সময় নষ্ট করো না। যাও এখন। অসংখ্য প্রশ্ন মাথায় করে ইসাবেলা প্ল্যাটফর্মের বাইরে এসে থামে। আশ্চর্য! ওই তো পলের সেই টমটম। সত্যি বলতে আগাথাকে ইসাবেলা ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। প্রশ্ন আসতে পারে, তাহলে তার কথায় রাজি হয়েছে কেন? ব্যাপারটা বেশ অদ্ভুত। মনের গহীনে সে এখনো বাড়ি ফিরে যাওয়ার পক্ষে। কিন্তু ভ্যালেরিয়ার প্রতি ওর দায়িত্ব ওকে ট্রেন থেকে নামিয়ে এনেছে। প্রিয় ভ্যালেরির মৃত্যুর দিন সে যে শপথ করেছিল, তাই মনে করে আগাথাকে অনুসরণ করে। আগাথার অতীত শুনে কষ্ট হয়েছে। সাহায্য করতেও ইচ্ছে হয়। তবে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে না। ভ্যালেরিয়া পুরোটা জীবন উৎসর্গ করেছে ঈশ্বরের সমীপে। ঈশ্বরের সৃষ্টি মানুষের দুঃখ, কষ্ট দূরে নিয়োজিত ছিল। কিন্তু সে সব হেলা করে ইসাবেলাকে বাঁচাতে শেষমেশ প্রাণ দিল। চাইলে একাই নিরাপদে ফিরে যেতে পারত। সমাজে ওর প্রয়োজন ছিল। ইসাবেলা জানে সেটা। ভ্যালেরিয়া সে দায়িত্ব হেলা করেছে কেবল ওর জন্য। তাকে নিরাপদে বাড়ি পৌঁছাতে গিয়ে নিজের মৃত্যু ডেকে আনলো ভ্যালেরিয়া। মৃত্যুর পূর্ব পর্যন্ত সে ইসাবেলার নিরাপত্তার কথা ভেবেছে। অন্যদিকে ইসাবেলা কেবল নিজেকেই নিয়ে ভাবছে। প্রিয় ভ্যালেরির মৃত্যুর প্রতিশোধ নয়, নিজের জীবন বাঁচানোকে প্রাধান্য দিচ্ছে সে। ধিক্কার দেয় নিজেকে। চোখ দুটো ভীষণ জ্বলছে। ফের নোনা বর্ষণ হবে বুঝি? তুমি? পল বিস্মিত হয় ইসাবেলাকে দেখতে পেয়ে। ইসাবেলা অপ্রস্তুতভাবে হেসে বলে, ট্রেন তো ছেড়ে গেল। বাড়ি যাবে না? ইসাবেলা না সূচক মাথা নাড়ায়। পল ভুরু কুঁচকে বলে, কেন? তারপর বিস্মিত মুখে বলে, খবরদার বলো না পুনরায় ফিরতে চাও আমার সাথে। ইসাবেলা আবার হাসে। সে জানে এই মুহূর্তে তাকে বোকাচণ্ডী লাগছে। প্রয়োজন মানুষকে বোকা বানায়, আবার কেউ কেউ ইচ্ছে করে বোকা সাজে। মাথা খারাপ হয়েছে তোমার মেয়ে? পল ধমকের সুরে বলে, নোভার সাথে জরুরি কথা আছে আমার। ফিরতেই হবে, বলল ইসাবেলা। পল বিরক্ত হয়। আমি সেসব জানি না। আমাকে রাজকুমারী বলেছেন তোমাকে ট্রেনে তুলে দিয়েছি। আমার কাজ শেষ। বিদায়। পল গাড়ির দিকে ঘুরতে ইসাবেলা বলে, তুমি আমাকে একা ফেলে যেতে পারো না। ঘাড়ের ওপর থেকে ইসাবেলার দিকে ফের ভুরু কুঁচকে তাকায় পল। তারপর মুখ সোজা করে কোচওয়ানের সিটে উঠে বসে। পরবর্তী ট্রেন ঘন্টা তিনেকের মধ্যে এসে পৌঁছাবে। পূর্ব দিকে যাত্রী ছাউনি আছে। সেখানে গিয়ে অপেক্ষা করো, যাও। মাছি তাড়ানোর মতো হাত নাড়ায় পল। নিজের ওপর এখন রাগ হচ্ছে ওর। কেন যে ওই গণিকার ফাঁদে পা দিয়েছিল। ইসাবেলাকে ট্রেনে তুলে টমটমে ফেরার পথে মেয়েটির সাথে দেখা। নিকোলাসের কাজের চাপ ইদানিং খুব, তার ওপর ইসাবেলার ওপর নজর রাখার দরুন মাস খানেক যৌন সম্ভোগের সুযোগ পায়নি। বোধহয় সে কারণেই মেয়েটির সম্মোহনী ইশারায় দ্রুতই সায় দেয়। প্ল্যাটফর্মের পাশের ঝোপের আড়ালে টেনে নিয়ে যায় মেয়েটি তাকে। দেরি সে কারণেই হয়ে গেল। কে জানতো ওই দেরি তাকে এমন বিপদে ফেলবে। এই মেয়েকে পুনরায় ফিরিয়ে নেওয়ার অর্থ রাজকুমারীর রোষানলে পড়া। নোভা তাকে এমনিতেই সহ্য করতে পারে না। কেন, কে জানে? এই মেয়েকে ফিরিয়ে নিয়ে গেছে দেখলে কি যে হবে। এসব চিন্তা করতে করতে চাবুকটা হাতে তুলে নেয়। ঘোড়ার পিঠে বাড়ি দেওয়া আগে শেষবারের মতো দেখতে চায় ইসাবেলাকে। কিন্তু কই সে? হাতের চাবুক ততক্ষণে ঘোড়ার পিঠে পড়েছে। খুঁড়ে ধুলো উড়িয়ে রব তুলে ছুটছে ঘোড়া। পল যাত্রী আসনে তাকাতে ইসাবেলাকে দেখল। ঠোঁটে সেই বোকা বোকা হাসি। ঘোড়া থামালো পল। রাগত গলায় বলল, নামও বলছি। না। দৃঢ়তার সঙ্গে জবাব দিল ইসাবেলা। পল কপাল কুঁচকায়। না, না। মুখটা রুক্ষ কঠিন হলো পলের। বলল, তোমাকে টেনে হিঁচড়ে নামাতে পারি, জানো।
একটু ঘাবড়ে গেল ইসাবেলা, কিন্তু হাসল নিষ্পাপভাবে। বলল, আমি জানি তা তুমি করবে না। জেন্টেলম্যান কি না। পল হঠাৎই নেমে এলো, যাত্রী আসনের মুখে এসে দাঁড়ায়। গলা শুকিয়ে যায় ইসাবেলার। পল হাত বাড়াতে সরে গেল পেছনে। কাপা গলায় বলল, ছোবে না। শু শু। পল ওর হাত টেনে নামাতে গেলে আরেক হাতে শক্ত করে সিট ধরে রাখে ইসাবেলা। বেশ তাগড়া পুরুষ পল। বয়সও তো বেশি নয়, বোধহয় 30 হবে। ইসাবেলা ওর শক্তির সাথে পেরে উঠছে না, সুতরাং কেঁদে দিল গলা ছেড়ে। পলের হাত থেমে গেল। ও ভাবল টানাটানিতে ইসাবেলা বুঝি ব্যথা পেয়েছে। এই মেয়েটি কাঁদলে পলের খারাপ লাগে। মানুষ হিসেবে হয়তো এটাই স্বাভাবিক, কিন্তু গত এক দশক রক্তপিপাসুদের দাস হয়ে থাকাতে মনুষ্য অনেক দোষগুণই ভুলেছে। তাছাড়া মানুষই বা কতটুকু ও। নিকোলাস এবং তার পরিবারের সেবায় সে যে কত শত মানুষকে ভুলিয়ে মৃত্যুর দুয়ারে ঠেলেছে, সঠিক হিসেবটাও আজ মেলাতে পারে না। মৃত্যুকে সামনে দেখে সেসব মানুষদের ভয়, বাঁচার আকুতিভরা রোদনেও সামান্যতম কষ্ট অনুভব করেনি। অথচ যেদিন এই মেয়েটি ভরা বাজারে লাঞ্ছিত হলো, অসহায়ের মতো চিৎকার করে তার কাছে সাহায্য প্রার্থনা করেছিল, সেদিন জেগে উঠেছিল পলের মৃতপ্রায় মনুষ্যত্ব। নিকোলাসকে সেই প্রথমবার অনুরোধ করেছিল কোনো মানুষকে বাঁচাতে। অবাক হয়েছিল নিকোলাস, কিন্তু কোনো প্রশ্ন করেনি। অনুগত দাসের মন রক্ষার্থে, ইচ্ছে পূরণ করতে ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিল ইসাবেলাকে। মালিকের নিকট ভীষণ রকম কৃতজ্ঞতা প্রকাশ করেছে মনে মনে পল। আজ সেই পুরনো কথা মনে পড়ল ইসাবেলাকে কাঁদতে দেখে। মেয়েটা তাকে জেন্টেলম্যান ভেবেছে। তাচ্ছিল্যের সুরে হাসল। জেন্টেলম্যান আর সে বোকা মেয়ে হয়েছে। আর কাঁদতে হবে না, যা চাও তাই হবে। তবে মনে রেখো, পস্তাবে তুমি। পল উঠে বসল কোচওয়ানের সিটে। ঘোড়া ছুটছে আবার। সিটে বসে তখনও নাক টানছে ইসাবেলা। হাতে সামান্য ব্যথা পেয়েছে ঠিকই, কিন্তু হাউমাউ করে কাদার মতো নয়। নিজের নাটকীয়তায় নিজেই যেন অবাক হলো। কি থেকে কি হয়ে যাচ্ছে সে। শেষমেশ মিথ্যা কান্নার অভিনয়ও করল, তাও আবার নিখুঁতভাবে। ছোট থেকে এসবে সে বড্ড কাঁচা। তাতিয়ানা বেশ পটু মেকি কান্নায় আর অভিনয়। ইসাবেলা মিথ্যা বলতে গিয়ে বারবারই ধরা খেয়েছে। যা হোক, এই মুহূর্তে পলকে বোকা বানাতে পেরেছে, এতেই আনন্দিত এখন সে। গাড়ি যত সামনে এগোচ্ছে বুকের ভেতরের ঢিপটিপানি বাড়ছে। কি বলবে নোভার সামনে গিয়ে। অনেক ভেবেও জুৎসই জবাব খুঁজে পেল না। নিকোলাস, এই একটা নাম মনে পড়লে কলিজা শুকিয়ে একটুখানি হয়ে যাচ্ছে। ঘূর্ণাক্ষরেও যদি ও সত্যিটা জানতে পারে, ইসাবেলার আর রক্ষা থাকবে না। বিড়বিড় করে একজনকেই স্মরণ করল। আগাথা। আমাকে স্মরণ করেছ তুমি। আগাথা। ইসাবেলা বিস্ময়াহত হয় আগাথাকে পাশে বসে থাকতে দেখে। তারপর মনে পড়ল সে তো প্রেতাত্মা। ওর জোরালো শব্দ পলের কান পর্যন্ত যায়। ঘুরে তাকায় সে। কি ব্যথা! আমার হাতটাতে খুব ব্যথা। হাতের দিকে চেয়ে কাদো কাদো ভাব করল। পলের দৃষ্টি নমনীয় হয়। তারপর সামনে ঘুরে বসে। নিঃশব্দে হাঁফ ছাড়ল ইসাবেলা। আগাথার মুখের দিকে তাকাতে দেখল, হাসছেন তিনি। একটু লজ্জিত হল। পলের পিঠের দিকে তাকিয়ে চাপা গলায় বলল, আমার ভীষণ ভয় করছে আগাথা। নোভা আমাকে দেখলে ক্ষেপে যাবে। কে জানে, হয়তো মেরেও ফেলবে। হাসলেন আগাথা, ঠিক নোভার মতো। চমৎকার, মুগ্ধতা মেশানো সেই হাসি। মাথা দুদিকে নাড়িয়ে আগাথা বললেন, ও তোমাকে মারবে না, আর না কাউকে মারতে দেবে। চিন্তা করো না। আপনি কিভাবে শিওর হলেন? আগাথার ঠোঁটে সেই মণিমুগ্ধকর হাসি নেই। তার বদলে কুটিল হাসি দেখা গেল। ভুরু কুঁচকে যায় ইসাবেলার। আগাথা সেটা লক্ষ্য করতে মৃদু গলা ঝেড়ে স্বাভাবিক মুখে বললেন, আমি তো ওদের মাতাই। আচ্ছা, আমি এখন গেলাম। প্রয়োজন হলে আবার স্মরণ করো। ইসাবেলা ওর হাতটা চেপে ধরে বলে, অন্তত এইটুকু শিখিয়ে দেন, নোভা যদি ফিরে যাওয়ার কারণ জিজ্ঞেস করে, কি বলবো তখন? ইসাবেলার গালে পরম মমতায় হাত রেখে আগাথা বললেন, শান্ত হও, মাই প্রিসিয়াস। আমি আছি তো। এখন একটু ঘুমানোর চেষ্টা করো। ইসাবেলার চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে ঘুমপাড়ানি ছন্দ আওতাতে লাগলেন। খুব বেশি সময় লাগলো না ইসাবেলার চোখে ঘুম নেমে আসতে। ঘুম ভাঙল পলের ডাকে। আড়মোড়া ভেঙে জেগে দেখল গাড়ি থেমে আছে। পল দাঁড়িয়ে টমটমের মুখে। পৌঁছে গেছি আমরা।
নেমে এসো। এত তাড়াতাড়ি? পল মজা পেয়েছে কথাটা শুনে। ওর মুখ দেখে তাই বোঝা গেল। বিদ্রূপ করে বলল, প্রায় 8 ঘন্টা ঘুমালে তো পথ তাড়াতাড়িই শেষ হয়। 8 ঘন্টা? তখনই আশপাশটা খেয়ালে এলো। বেশ অন্ধকার চারিদিকে। প্ল্যাটফর্ম ছেড়েছিল তখন ছিল সন্ধ্যা। রাত কত হয়েছে এখন? কটা বাজে? নেমে প্রশ্ন করল ইসাবেলা। পল সামনে পা বাড়িয়ে বলল, একটু পরেই জানতে পারবে। সামনে বিরাট প্যালেস। ইসাবেলার এখনো বিশ্বাস হচ্ছে না সে একজন প্রেতাত্মার কথায় প্রভাবিত হয়ে আবার ফিরছে পিশাচপুরীতে। বৈদ্যুতিক বাতির স্বল্প আলোতে যত সামান্যই বোঝা যাচ্ছে প্যালেসের বাইরের দিকটা। হঠাৎ ঘং ঘং শব্দ করে বেজে উঠল প্যালেসের সামনের মিনারের ঘড়িটা। ঠিক 2টো বাজল। সচরাচর মিনারগুলোর ওপরে ক্রুশ চিহ্ন থাকে। এই প্যালেসের সম্মুখভাগের মিনারে সেক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেল। প্যালেসে এগোতে এগোতে ইসাবেলা এদিক ওদিক এক নজর দেখে নেয়। টম্পমের ঠিক পরে একটি কৃত্রিম ফোয়ারা। তার মাঝে 2টো মূর্তি। ওদিকে বৈদ্যুতিক আলো তেমন না পড়ায় মূর্তি দুটোর মুখ বোঝা যাচ্ছে না। মূর্তি দুটোর মাঝ দিয়েই পানি পড়ছে। প্যালেসের সামনে দিয়ে পাকা রাস্তা। তারই একপাশে দাঁড়িয়ে আছে 2টো ভিনটেজ কার। একটার হুড খোলা, কিছুটা জিপ আকৃতির। রাস্তার দুপাশে ছাটা সবুজ ঘাস। প্যালেসের শেষ মাথায় মাঝারি ধরনের কিছু গাছের সারি। আধার নেমেছে ওদিকটাতে। পল প্যালেসের সদর দরজা ঠেলে ঢুকল। ইসাবেলা ভীরু পায়ে এগিয়ে যায়। তখন আগাথা ঘুম পাড়িয়ে যে প্রশ্ন ভুলিয়ে দিয়েছিল, এখন আবার মনে পড়ে গেল। কি বলবে নোভার সামনে দাঁড়িয়ে? প্যালেসের হলঘরের ওপর বৃহৎ ঝাড়বাতি। কিন্তু পুরোপুরি জ্বলছে না ওটা। অনুজ্জ্বল আলো ছড়াচ্ছে। সেই আলোতে দেখল পায়ের নিচের দামি মার্বেল পাথরে মোড়ানো পুরো হলঘর খানিকটা লাল কার্পেটে ঢেকে আছে। হলঘরের একপাশে বিশাল বড় ডাইনিং। ঠিক সোজাসুজি সিংহাসন। ইসাবেলা জানে সিংহাসনটি কার। অবশ্যই দ্য গ্রেট পিশাচ নিকোলাসের। ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটল ইসাবেলা। হলঘরে এই মুহূর্তে কেউ নেই। পলকে খুঁজল। দেখা মিলল না কোথাও। একা এখানে ওখানে ভূতের মতো অনেকক্ষণ ঘুরল। দামি দামি আসবাবপত্র আর কিছু প্রতিচিত্র ছাড়া আর কিছুই নেই। হলঘরের মাঝ বরাবর প্রশস্ত সিঁড়ি। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো ইসাবেলা। করিডোরেও মৃদু আলো। ধীর পায়ে এগোতে লাগলো। পায়ে পায়ে ভয়ে ওর। প্রথম যে দরজার সামনে এসে দাঁড়ায় সেটা বন্ধ। পরের দুটোও তাই। তৃতীয়টাতে তালা নেই। বুক দুরুদুরু করছে। খুলবে কি খুলবে না। ইতস্তত কাটিয়ে দরজাটা ঠেলল। খুলে গেল সেটা। পোস্তালো এবার ইসাবেলা। মেয়েলি শীতকারে কানে আসতে অপ্রস্তুতভাবে জমে গেল সে। এই ঘরে বৈদ্যুতিক আলো নেই। ঘরের এক কোণে জ্বলা ফায়ারপ্লেসের আলোতে দেখল বিছানায় হাঁটু মুড়ে বসা অর্ধনগ্ন একটি মেয়ে। মাথাটা পেছনে ঝুঁকে গেছে দৈহিক সুখে। হাত দুটো দিয়ে কাউকে জড়িয়ে ধরে আছে। যার ওপর বসে আছে তাকে অবশ্য দেখা যাচ্ছে না। কিন্তু ওই দ্বিতীয় ব্যক্তির মাথাটা মেয়েটার ঘাড়ে। ওদিকটা অন্ধকার আর পর্দার ছায়ার কারণে ঠিকমতো দেখতে পেল না। দরজা খোলার শব্দ পেয়ে মেয়েটি ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। তখনই ঠেলে সরিয়ে দিয়েছি দ্বিতীয় ব্যক্তি মেয়েটিকে। কিন্তু এখনো তাকে আড়াল করে আছে মেয়েটির শরীরের একাংশ। মেয়েটির বুক উন্মুক্ত। গলার পাশ দিয়ে তাজা রক্ত বেয়ে পড়ছে। শিউরে ওঠে ইসাবেলা। দ্রুত দৃষ্টি নামিয়ে ঘুরে দাঁড়ায়। বিছানা ছেড়ে নেমে রাগত মুখে মেয়েটি জিজ্ঞেস করে, কে তুমি? ভেবেছিল এই দরজাও বুঝি বন্ধ থাকবে ভেতর থেকে। কে জানতো দরজার আড়ালে এসব চলছে। ভুলটা অরি। নক করা উচিত ছিল প্রথমে। পিশাচ প্রাসাদের দরজায় নক। ইসাবেলা পা চালিয়ে দরজার কাছাকাছি যেতে মেয়েটা আবার প্রশ্ন করে। মাথা নাড়িয়ে ঘুরে দাঁড়াতে শুনল পরিচিত গলা। তুমি? প্রশ্ন ছিল না। আশ্চর্য যেন গলার স্বর। নিকোলাসের কাছে আশাতীত ছিল ইসাবেলার উপস্থিতি। গলা শুকিয়ে এলো ইসাবেলার। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঘুরে দাঁড়ানোর শক্তিটুকু পেল নাও। স্পষ্ট শুনতে পাচ্ছে পরিচিত সেই ভারী পায়ের শব্দ এগিয়ে আসছে। বেলা। থেমে গেল ইসাবেলার হৃৎস্পন্দনের গতি। প্রাণটা যেন উঠে এসেছে গলার কাছে। মুখ তুলে তাকানোর সাহস নেই। নিকোলাস সামনে এসে দাঁড়ায়। পরনে ট্রাউজার ছাড়া কিছু নেই। ওর নগ্ন বুক ইসাবেলার মুখের সামনে। ফায়ারপ্লেসের আগুনের রশ্মির ছটা নগ্ন পিঙ্গলবর্ণের বুকের লোমগুলোকে মোহনীয় করে তুলেছে। সেই গোলাপ আর সিম্বলিক আকৃতির ট্যাটু খুব কাছ থেকে দেখতে পাচ্ছে আজ।
ইসাবেলার ইচ্ছে হলো হাতটা দিয়ে ছুঁয়ে দেখার, কিন্তু এক চুল নড়তে পারছে না। চোখের পাতা দুটো কেমন ঢলে ঢলে পড়ছে। অস্পষ্ট হয়ে এলো দৃষ্টি। নিকোলাসের গায়ের সেই সোদা মাটির গন্ধ নাকে লাগলো। সর্বশরীর কেমন নিস্তেজ বোধ হচ্ছে। নিকোলাসের হাতটা ইসাবেলার বাহুতে থামে। বেশ উষ্ণ স্পর্শটা। সে ডেকে ওঠে পুনপুন। বেলা, বেলা। ঘোর অমানিসা ছেয়ে যায় ইসাবেলার সামনে। পাখির পালকের ন্যায় মনে হলো শরীরটা, যেন হাওয়ায় ভাসছে। হঠাৎ একটা পেশিবহুল হাত তাকে জড়িয়ে ধরে। গালে লোমশ কিছু অনুভব করল। মাথাটা হালকা বোধ হচ্ছে। নাকে এসে লাগছে সেই সোদা মাটির গন্ধ। উহু, সোদা মাটির সুবাস। রাত্রির প্রায় শেষ প্রহর। নিকোলাস বসে আছে ইসাবেলার শিয়রে। মেজাজ চরম খারাপ ওর। ইসাবেলার অচেতন মুখপানে চেয়ে রাগটা অবশ্য গলে গলে যাচ্ছে। এই মেয়ে জানেও না নিকোলাসের ওপর কতটা প্রভাব ফেলেছে সে। সেই যে প্রথমবার ঝিলের পাড়ে ইসাবেলাকে দেখেছিল। নগ্ন দেহে একটু একটু করে ডুবছিল ওর শরীর। কুয়াশা চাদর হয়ে জড়িয়ে রেখেছিল চারপাশ। মুখশ্রী ছিল ঠান্ডার দাপটে গোধূলির লালিমা। প্রচণ্ড কাঁপছিল ওর গোলাপি ঠোঁট দুটো। যখন ডুব দিয়ে মাথা তুলল, ভেজা চুল গোলাপ রাঙা বুকে লেপ্টে ছিল। মনে হয়েছিল যেন গ্রিক দেবী আফ্রোদিতি নেমে এসেছে ধরার জলে। সেই প্রথমবার হৃদয় সমুদ্রে উত্তাল ঢেউ ওঠে। বুকের বাপাস শব্দ করে উঠেছিল নিকোলাসের। শ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিক হয়। ইসাবেলা তাকে আকৃষ্ট করেছিল সেদিন। ভেবেছিল তা হয়তো কেবল ওর রক্তের তৃষার জন্য। রক্তপানের পর মোহটা কেটে যাবে। হলো উল্টো। প্রথম দিনের পর ওর রক্তের স্বাদ কিছুতেই ভুলতে পারল না। শুধু কি রক্ত? ইসাবেলার চাহনি, বিমর্ষ মুখ সর্বক্ষণ ভাবনায় স্থান করে নেয়। এমনটা হয়নি পূর্বে। মেয়েটার প্রতি আলাদা রকমের টান অনুভব করেছে। ইতপূর্বে যা কারো প্রতি হয়নি। এমনকি নিকোলাসের জোড়া যে মেয়েটি ছিল তার প্রতিও এমন কিছু অনুভব করেনি। মার্গারেটের সাথে দেখা প্রায় 10 বছর পূর্বে। সোনালি চুল, সুশ্রী মুখবয়বের মার্গারেট নিকোলাসকে প্রচণ্ড ভালোবাসত। ভালোবেসে স্বেচ্ছায় নেকড়ে থেকে ভ্যাম্পায়ার হয়েছিল। ছায়ার মতো অনুসরণ করত নিকোলাসকে। ওর ওপর আসা বিপদের সামনে আগে দাঁড়াত। নিকোলাসের নিঃসঙ্গ জীবনে মার্গারেট সঙ্গী হয়ে এসেছিল। তেমন করে ভালো না বাসলেও বেশ পছন্দ করেছিল জোড়াকে নিকোলাস। ভালোই যাচ্ছিল ওদের সম্পর্ক। কিন্তু ফাদার জালোনভ মার্গারেটকে কেড়ে নিল নিকোলাসের জীবন থেকে। মেরে ফেলল ওরা ওকে। মাদামের বাড়িতে ইসাবেলার সাথে ভ্যালেরিয়ার সম্পর্ক জানতে পেরে বেজায় খুশি হয়েছিল। সিদ্ধান্ত নিয়েছিল শেষ করবে এই মেয়েকে। প্রতিশোধ নেবে মার্গারেটের মৃত্যুর। কিন্তু পারেনি নিকোলাস। ইসাবেলার নিষ্পাপ চেহারা তার ভেতরের পিশাচটাকে হারিয়ে দেয়। একেবারে মারা হয় না আর। নিজের ওপর ক্ষুব্ধ হয়ে মাদামের বাড়ি ছেড়েছিল। ফেরার আগে মাদামকে বশীভূত করে ইসাবেলার ক্ষতির শেষ চেষ্টা করে। যা প্রত্যক্ষভাবে পারেনি, পরোক্ষভাবে পারতে চেয়েছিল। সেখানেও ব্যর্থ হয়। পুনরায় ওকে দেখে অবাক হয়েছিল সেদিন। এই মেয়ে একবার নয় দুবার চর মেরেছে, অসম্মান করেছে। যা অন্য কেউ করার দুঃসাহস পর্যন্ত দেখায় না। দেখালে জীবিত থাকে না আর। অথচ নিকোলাস এই মেয়েকে কিছুই বলেনি। স্রেফ নির্বোধ বলে উপহাস করেছে। যখন মনে হয়েছে মেয়েটা তার মধ্যে অদ্ভুত অজানা এক অনুভূতির জন্ম দিচ্ছে, সতর্ক হয়ে যায়। ওর রক্তের নেশা ছেড়ে ওর থেকে দূরত্ব পর্যন্ত করে। আন্দ্রেইর সুস্থ হওয়ার অপেক্ষায় দিন কাটতে লাগলো। ভেবেছিল আন্দ্রেই সুস্থ হলেই মেয়েটাকে ওর হাতে তুলে দেবে। তারপর যা ইচ্ছে হোক। কিন্তু যখন প্রাসাদ ছেড়ে পালিয়ে গেল, রেগে যায় নিকোলাস। ইসাবেলা তাকে আগুনে পুড়িয়ে শেষ করতে চেয়েছিল। বকা মেয়ে জানে না নিকোলাসকে আগুনে পুড়িয়ে মারা যায় না। কিন্তু ওর স্পর্ধা দেখে ক্ষিপ্ত হয় নিকোলাস। পণ করে এবার এই মেয়েকে হত্যা করবেই করবে। সেই পণ মুহূর্তে ভেঙে গেল যখন ইসাবেলাকে কর্নেলার পতিতালয়ে অসহায় অবস্থায় আবিষ্কার করে। ওর ভেতরের শয়তানটা ভীষণ খুশি হয়েছিল। বলেছিল বেশ হয়েছে। এবার জীবনভর পতিতালয়ের কর্দমাক্ত খোয়ারে বন্দি থাক। লাগুক কলঙ্কের চন্দন ললাটে। কটাক্ষ করেছিল ইসাবেলাকে। তারপর নিজের প্রয়োজনে কর্নেলার পাঠানো মেয়েটার সাথে একান্তে রুমে গিয়ে বসে। মার্গারেটের মৃত্যুর পর এখানে ওর প্রায়ই আসা হয়। কর্নেলা ওর সত্যিটা জানে। এমন অনেকেই জানে। তারা স্বার্থসিদ্ধির জন্য নিকোলাসের সত্যি গোপন রেখেছে।
একটা গোপন চুক্তি আছে তাদের মধ্যে। প্রয়োজন পরস্পরকে সাহায্য করে তারা। সেদিন কর্নেলার পাঠানো মেয়েটার রক্ত পান করলেও দৈহিকভাবে মিলিত হতে পারেনি। কিভাবে পারবে? ইসাবেলার ভাবনা তারা করে ফিরছিল। সুতরাং রাগে হিস হিস করতে করতে বেরিয়ে যায় সেখান থেকে। এই মেয়েটার কারণে গত কয়েক মাসে কোনো মেয়ের সাথে একান্তে সময় উপভোগ করতে পারেনি। আর না পেরেছে বারবার চেষ্টার পরও ওকে মারতে। শেষবার নোভা এসে বাঁচিয়ে দিল। ওরা কি ভেবেছে নিকোলাস বোকা? বোঝেনি ওদের অভিনয়। এই তুচ্ছ মানবীকে বাঁচাতে নোভার অমন আচরণ যার পর নাই আশ্চর্য করেছে। কিন্তু চুপ করে ছিল, যেন কিছুই বোঝেনি। ইসাবেলার কাছ থেকে যত দূরে সরতে চেয়েছে ততই মুখোমুখি হয়েছে। ও যখন কথা বলা বন্ধ করেছে, নিকোলাসের খারাপ লেগেছে। কেন লেগেছে তার কারণ অনুসন্ধান করেও পায়নি। ইসাবেলাকে কাঁদতে দেখে উপেক্ষা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। সান্ত্বনা দেওয়া, মিষ্টি কথা বলে সমবেদনা জানানো এসব নিকোলাসের দ্বারা অসম্ভব। তবুও সে গিয়েছিল ওর কাছে। জিজ্ঞেস করেছিল কি হয়েছে। জবাব দেওয়া দূরের কথা, উল্টো রাগত চোখে চেয়েছিল। নিকোলাস ভালো করেই জানে ইসাবেলা তাকে ঘৃণা করে। সুযোগ পেলে তাকে শেষ করতে ওর হাত কাঁপে না। এত কিছু জানার পরও ইসাবেলাকে সে বাঁচিয়ে রেখেছে। কমিউনিটির পিশাচেরা ইসাবেলার রক্তের গন্ধে সর্বক্ষণ আশপাশে ঘুরঘুর করে। নিকোলাসের ভয়ে ঘাপটি মেরে আছে। ইভারলির পরিণতিতে আরও সতর্ক হয়েছে সকলে। ওকে শাস্তি দিয়েছে কেবলমাত্র ইসাবেলাকে অশোভনভাবে স্পর্শ করার জন্য। ইসাবেলাকে কেউ অশোভন স্পর্শ করলে একদম সহ্য করতে পারে না। ওই যে পেটমোটা লোকটা স্পর্শ করেছিল, তার দেহ ছিন্ন ভিন্ন করে দিয়েছে নিকোলাস। পরে অবশ্য এ নিয়ে বেজায় নাখোশ হয়েছে। মনকে এই বলে বুঝো দিয়েছে যে পলের অনুরোধ রক্ষার্থে ওকে বাঁচিয়েছে। তাছাড়া আর কি? ইসাবেলা মরুক বাঁচুক তাতে ওর কিছু এসে যায় না। তবে এই কথা ঠিক ইসাবেলার কারণে সে বারবার ভুল করছে, ভুল সিদ্ধান্ত নিয়েছে। ব্যাপারটা রিচার্ডের নজরে পড়েছে। নাখোশ হয়ে আছে সে। নিকোলাস ক্ষমতার দেয়াল দিয়ে ইসাবেলাকে নিরাপদে রেখেছিল। যদিও একথা বাহ্যিকভাবে স্বীকার করবে না। স্বীকার না করলেও এই নিয়ে কমিউনিটির সকলে মনক্ষুণ্ণ। নিকোলাস রাজা হওয়াতে চেপে আছে সেটা। রিচার্ড বারবার সাবধান করছেন। জোর করছেন ওকে মেরে ফেলতে। নিকোলাস চুপচাপ সেসব এড়িয়ে গেছে। বোনকে উপহার দেওয়া দাসীর নিরাপত্তা দিয়েছে। এছাড়া আর কিছু নয়। রিচার্ড ছেলের মনগত জটিলতা আন্দাজ করেছেন। ছেলের ওপর এখন আর প্রভাব খাটাতে না পারলেও মেয়ের ওপর পারেন। বাবা, সৎমা আর বাকিদের কথার তিরস্কার সহ্য করতে না পেরে শেষমেশ ইসাবেলাকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নোভা। নিকোলাসকে জানিয়েছিল। জবাবে সম্মতি জানিয়েছে সে। সব সমস্যার মূলে ইসাবেলা। ওকে তাই দূরে সরিয়ে দেওয়ায় সঠিক বলে মনে করে। রিচার্ড খুশি হয়। নিকোলাসও। এই মেয়ের প্রতি অদ্ভুত অজানা অনুভূতিটাকে কিছুতেই প্রশ্রয় দেবে না সে। পিশাচদের এসব অনুভূতি থাকা উচিত নয়। সামান্য একটা মেয়ে মানুষের প্রতি মন কেন ফুরবল হবে? মনকে শক্ত করে। সে যোদ্ধা। কোনো যুদ্ধে হার মানবে না। হোক না তা মনের বিরুদ্ধেই। নোভা যখন এসে জানালো ইসাবেলা ফিরে গেছে, স্বস্তির নিঃশ্বাস ছাড়ে নীরবে। কিন্তু মনটা খুশি হয়নি। একটা নিগুড় শূন্যতা জেঁকে বসেছিল। সেটাকে ঠেলে সরাতেই গ্যাব্রিয়েল্লাকে কাছে টেনেছে। স্থানীয় মন্ত্রীর সুন্দরী যুবতী মেয়ে গ্যাব্রিয়েল্লা। নিকোলাসের সত্যিটা জানার পরও সে রাজি হয়েছে বিছানা সঙ্গী হতে। শুধু গ্যাব্রিয়েল্লা কেন, যে কোনো মেয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসবে। ওকে পেতে মৃত্যুকেও গলার হার করে নেবে সানন্দে। গ্যাব্রিয়েল্লা বুকের কাপড় খুলে বসল ওর সামনে। ঝুঁকে চুমু খেতে চায় ঠোঁটে। এই একটা জিনিসে প্রচণ্ড আপত্তি নিকোলাসের। যাকে তাকে চুমু খাবে না। শেষবার হয়তো মার্গারেটকে চুমু খেয়েছিল। তারপর আর কাউকে হয়তো। থেমে গেল ভাবনা। দাঁতে দাঁত পিষল। আবার সেই ইসাবেলার ভাবনা। গ্যাব্রিয়েল্লার কাঁধ টেনে সদন্ত বসিয়ে দেয়। একটু ব্যথা পেলেও প্রকাশ করে না মেয়েটা। নিকোলাসকে প্রলুব্ধ করতে চিৎকার করতে লাগলো। ঘনিষ্ঠ হয়ে জড়িয়ে ধরে। নিকোলাসের সহচরী হতে আগ্রহী সে। মেয়েটাকে পছন্দ হলো নিকোলাসের। ইসাবেলার ভাবনা দূরীকরণে এই মেয়েটিই বেস্ট অপশন। দুহাতে কাছে টেনে নিয়েছিল। ভেবেছিল এবার ইসাবেলার ভাবনা তাকে আর বিরক্ত করবে না। নির্বিঘ্নে গ্যাব্রিয়েল্লার সাথে রাতটা একান্তে কাটবে।
বিধিবাম স্বয়ং ইসাবেলা এসে হাজির হলো ওর সামনে। নিজের চোখকে প্রথমে বিশ্বাস হয়নি। ব্রোমো ভেবেছিল, ব্রোমো হলে সে একা দেখত, গ্যাব্রিয়েল্লা দেখবে কেন? বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ডাকে, জবাব নেই। কাছাকাছি দাঁড়াতে জ্ঞান হারায় ইসাবেলা। মহা বিরক্ত নিকোলাস। এই মেয়ে কথায় কথায় জ্ঞান হারায় কেন? নিশ্চয়ই তাকে বেকায়দায় ফেলতে। স্মৃতির ঘোর কাটল দরজা খোলার শব্দে। ইসাবেল। দরজা ঠেলে নোভা প্রবেশ করে। উদ্বিগ্ন হয়ে বসল ইসাবেল আর শিওরের অন্য পাশে। নিকোলাস কিছুতেই বুঝতে পারে না পিশাচদের ওপর এই মেয়ের এত প্রভাব কেন। প্রথমে সে, তারপর নোভা, এমনকি আন্দ্রেও এই মেয়ের প্রতি মায়া দেখিয়েছে। নিশ্চয়ই জাদুটোনা জানে এই মেয়ে। হ্যাঁ, তাই হবে। যত দ্রুত সম্ভব একে দূরে পাঠাতে হবে। এত দূরে যেখান থেকে ওর ভাবনাও নিকোলাসকে স্পর্শ করবে না। কি হয়েছে ওর? আমাকে কেন প্রশ্ন করছো? ওকেই জিজ্ঞেস করো। ও তো অচেতন। চেতনা ফেরাও। নিকোলাস রাশভারী মুখে উঠে দাঁড়ায়। গ্যাব্রিয়েল্লাকে জোর করে বিদায় দিয়েছে। রাগ করেছে সে। ওর রাগ ভাঙাতে 1 মিনিট সময় লাগবে না নিকোলাসের। চোয়ালে আঙুল ঘষতে ঘষতে মুচকি হাসল। নোভা পানি এনে ইসাবেলার চোখে মুখে ছিটা দেয়। পিটপিট করে চোখ মেলতে নিকোলাসের মুখ দেখল প্রথমে। নিকোলাসের মুচকি হাসি দপ করে নিভে গেল। চোয়াল শক্ত হয়ে ওঠে। পৃথিবীতে এত এত মেয়েলোক থাকতে এই মেয়ের চাহনি কেন হৃদয় সমুদ্র উত্তাল করে? পারলে হৃদয়টাকে খামচে বের করে আনতো এক্ষুনি। বিদ্রোহী, বেঈমান হৃদয়। অপছন্দ করে এই মেয়েকে নিকোলাস। ভীষণ অপছন্দ করে। নিকোলাসের কুপিত দৃষ্টি দেখে বিস্ফোরিত হয়ে গেল ইসাবেলার চোখ দুটো। বড়সড় একটা ঢোক গিলে চোখ ফের বন্ধ করে ফেলল। ইসাবেল। নোভার হাত গালে পড়তে চমকে তাকায়। জোরপূর্বক হেসে অস্ফুটে বলল, নোভা, ঠিক আছো তুমি? হ্যাঁ বোধক মাথায় নাড়ায় আস্তে করে। চোখের কোণা দিয়ে নিকোলাসকে দেখছে। মনে মনে প্রার্থনা করছে ও যেন এখান থেকে চলে যায়। সব প্রার্থনা কবুল হয় না। এটাও তেমন। নোভা ওকে বসতে সাহায্য করে। তারপর বলল, পল আমাকে সবটা বলেছে। আমি খুব রেগে আছি ইসাবেল। কেন ফিরেছো আবার? বলেছিলাম না চলে যেতে। ধমকের সুরে কথা শেষ করল নোভা। ইসাবেলা এবার কি বলবে? আগাথাকে স্মরণ করেও লাভ হলো না। ওই তো দূরে তার প্রেতাত্মা দাঁড়িয়ে। বেশ ফাঁসিয়েছে তাকে। পথ না পেয়ে ঠোঁট উল্টে কেঁদে দিল। নোভা যত প্রশ্ন করে ও তত জোরে কাঁদে। নিকোলাস দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ দেখছিল। এক পর্যায়ে রেগে ধমকে উঠল, চুপ, একদম চুপ। নোভা এবং ইসাবেলা চমকে উঠল। ইসাবেলার বুক টিপটিপ করছে। হাত পা বুঝি ঠান্ডা হয়ে এলো। অনেকক্ষণ ধরে দুজনের নাটক দেখছি আমি। একজন প্রশ্ন করছে, আরেকজন ভা ভা করে কাঁদছে। নোভা, তুই বলেছিলে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিস। ও এখানে কেন তাহলে? সেটাই তো জানতে চাচ্ছি। কেন ফিরেছ ইসাবেল? জবাব দাও। ইসাবেলা ঠোঁট উল্টে কাঁদতে যাবে তখনই নিকোলাসের হাত ওর গলায় এসে থামে। খুব জোরে নয়, মৃদুভাবে চেপে ধরে ওর গলা। আরেকবার ভা করবে তো এখনই শেষ করে ফেলব। বলো কেন ফিরেছ? কাঁদবে তো দূরের কথা, দম ফেলতেই ভুলে গেল ইসাবেলা। নিকোলাসের হাতের আঙুল গলায় মৃদু চাপ দিতে ঠোঁট দুটো ঈষৎ ফাঁকা হয়ে গেল। নিকোলাসের অগ্নিদৃষ্টিতে এবার ভিন্ন কিছু জেগে ওঠে। ইসাবেলার ঠোঁটে স্থির হয় মনোযোগ। বড় ভাই। নোভার উদ্বিগ্ন গলার স্বরে হুঁশ ফেরে নিকোলাসের। মাথা ঝাঁকিয়ে হালকা গলা ঝেড়ে বলল, কালই আবার ফেরত পাঠাবি এই আপদটাকে? কাল মানে কাল নোভা। এর 1 সেকেন্ড এদিক ওদিক হলে খুব খারাপ হয়ে যাবে। ইসাবেলার গলা ছেড়ে দরজার দিকে পা বাড়ায়। জোরে শ্বাস ছেড়ে গলায় হাত বুলিয়ে ইসাবেলা সেদিকে তাকিয়ে রেগে বিড়বিড় করে বলে, ব্লাডি ব্লাড সাকার। কথাটা ঠিক বিড়বিড় করা হয়নি। বেশ জোরেই বলে ফেলেছে অসতর্কে। নোভা বড় বড় চোখ করে তাকায় ওর দিকে। নিকোলাসের পা থেমে গেছে। ঘুরে দাঁড়ায়। কি বলেছ তুমি? ইসাবেলা ঠোঁটে হাত ঢেকে মাথা ঝাঁকায়। নিকোলাস ওর দিকে আসতে এক লাফে নোভার পেছনে গিয়ে লুকাল। তোমার সাথে জরুরি কথা আছে নোভা। প্লিজ তোমার ভাইকে যেতে বলো। আস্তে আস্তে বললেও নিকোলাস শুনল সে কথা। চোয়াল শক্ত হয়ে উঠল ওর। এতই যখন ভয় ফিরে এসেছে কেন? নির্বোধ। নোভা ভাইয়ের দিকে অনুনয়ের চোখে তাকালো। ঘুরে দাঁড়ায় নিকোলাস। যেতে যেতে বলে, কাল দুপুরে ওকে যদি দেখেছি মনে রেখো নোভা, ওই দিনই ওর জীবনের শেষ দিন।
ইসাবেলা ঠোঁট বাঁকিয়ে হাসে আর মনে মনে বলে, তোর জীবনের শেষ দিন না দেখে আমি মরব না না রে হারামজাদা। ইসাবেল কোমরে হাত রেখে ঘুরে দাঁড়ায় নোভা। পল তাকে জানিয়েছে ইসাবেলা জোর করে আবার ফিরেছে এখানে। কিন্তু কেন? এত ভয় দেখালো, অপমান করলো, তারপরও কেন ফিরেছে? ও তো বাড়ি চলে যেতে চেয়েছিল। নোভা ওর সেই ইচ্ছে পূরণ করেছে। কেন ফিরেছ তুমি? ক্ষমা চাইতে? কি? ওই যে খরগোশ। নোভা হাত তুলে চুপ করিয়ে দেয়। আগেই বলেছি ক্ষমা চাওয়ার কিছু নেই। যা সত্যি তাই বলেছ। আবার কেন একই কথা বলছো? দাঁতে দাঁত কামড়ে বলল নোভা। ইসাবেলা আগাথাকে দেখছে। সে ইশারায় উৎসাহ দিচ্ছে এই টপিক চালিয়ে যেতে। নোভা প্লিজ। ইসাবেলা কাতর গলায় বলল। নোভার হাতটা টেনে ধরে মাথা নুয়ে ফুপিয়ে বলল, আমাকে বাঁচিয়েছ তুমি। হতে পারো পরিস্থিতির বশে পিশাচ, কিন্তু মনের দিক দিয়ে তুমি মানুষ। খুব ভালো মানুষ। ডাইনি নও। খরগোশটাকে ইচ্ছে করে খাওনি। ইচ্ছে করে খেয়েছি ওটাকে আমি। আমরা যেমন খিদে পেলে ভাত খাই, পিপাসা পেলে পানি পান করি, তুমিও তেমনি ক্ষুধাতৃষ্ণার তাড়নায় খরগোশটাকে খেয়েছ। এতে তোমার কোনো দোষ নেই। এটা তোমার শরীরবৃত্তি ও প্রবৃত্তি, চাহিদা। কিন্তু তখন রাগের মাথায় কথাটা আমি বুঝতে পারিনি। আমার মা বলেন উপকারীর উপকার স্বীকার করতে হয়। আমি উল্টো তিরস্কার করেছি তোমাকে। অকৃতজ্ঞ আমি। ইসাবেলার চোখের পানি নোভার হাতের ওপর পড়ে। এই পানি মেকি কান্নার নয়। ইসাবেলা সত্যিই অনুতপ্ত। নোভা হাত ছাড়িয়ে বলল, হয়েছে, হয়েছে। যাও, ক্ষমা করে দিয়েছি। ইসাবেলা খুশি হয়। পরক্ষণেই খুশিটা ম্লান হলো। এত তাড়াতাড়ি ক্ষমা করলে এখানে থাকা হবে না যে। থাকতে না পারলে প্রতিশোধ নেবে কি করে? ভ্যালেরিয়ার শেষ কাজ এখন তো ওকেই সমাপ্ত করতে হবে। অদূরে মোরগ ডেকে উঠল। নোভা বলল, পলকে বলছি তোমাকে আবার ট্রেনে তুলে দিতে। ক্ষমা তো পেয়েছ, এখন নিশ্চয়ই ফিরতে বাধা নেই। ইসাবেলা হ্যাঁ না কিছু বলল না। নোভা জবাবের অপেক্ষা করে না। ভোর হওয়ার আগেই ফিরে গেল কফিনে। ইসাবেলা চিন্তিত মুখে বসল বিছানার ওপর। কিভাবে থাকবে এখানে? আগাথাও হাওয়া। পল আসার আগে প্যালেস ছাড়ল ইসাবেলা। এছাড়া আর কোনো পথ ছিল না সামনে। পলের সামনে পড়লে তাকে ফিরতেই হতো আবার। চাইলেও আজ আর ফেরার ইচ্ছে নেই। সূর্যোদয় তখনও গগনের পূর্ব প্রান্তে পুরোপুরি জেগে ওঠেনি। জার্মানির প্রথম সূর্যোদয় হয় এই গোর্লিটজে। অসম্ভব সুন্দর সেই মুহূর্ত। নিজ নদীর পাড়ের নিরালায় অনেকক্ষণ দাঁড়িয়ে সূর্যোদয় দেখল ইসাবেলা। প্রত্যুষের স্নিগ্ধতা গোর্লিটজের বাতাসে। নরম তুলোর মতো বাতাস এসে গা ছুঁয়ে দিয়ে যায়। রোদ ভারী মিঠা লাগে। একাকী ভাবাবেশে আচ্ছন্ন হয়ে দিশাহীন পথ চলছে। বাড়ি ফিরবে না। তবে কোথায় যাবে? কোথায় থেকে ভ্যালেরিয়ার শেষ কাজ সমাপ্ত করবে? এসব ভাবতে ভাবতে বার্চ গাছের আড়ালে বসল। সামনে বইছে নিচের শান্ত জলের ধারা। এই নদীটিকে কেন্দ্র করে হাজার বছর আগে গড়ে ওঠে গোর্লিটজ শহর। আশপাশের স্থাপত্যে লেগে আছে পুরাতন সেই শিল্প এবং ঐতিহ্যের ছোঁয়া। শহরটি একেবারে অপরিচিত ইসাবেলার কাছে। কারো সাথে কথা বলবে সে জন্যেই। এখানকার ভাষা ওর অজানা। ভাব প্রকাশের অন্যতম মাধ্যম ভাষা, ইশারা ইঙ্গিতে কাউকে কতটুকি আর বুঝাতে পারবে? যদিও বা তা করত, কিন্তু ওই গায়ের বাজারে ঘটে যাওয়া দুর্ঘটনার পর এখানকার মানুষকে ওর বিশ্বাস নেই। একটু দূরে পাকা সড়ক। আশ্চর্যের ব্যাপার, বেলা বাড়ার পরও রাস্তা বেশ ফাঁকা। খুব একটা লোক সমাগম দেখা গেল না। কোথাও একটা গম্ভীরতার রেশ টের পাওয়া যায়। মাঝে মাঝে দু একটা জার্মান সৈন্যবাহী জিপ দেখা গেল। শহরটা টহল দিচ্ছে ওরা। রোদের তাপ বাড়তেই ইসাবেলা উঠে পড়ে। ওদিকটা বার্চ আর পাইন বৃক্ষের সারি। একটু ছায়ায় গিয়ে বসলো এবার। কাল থেকে না খাওয়া। পেটটা বড্ড জ্বালাচ্ছে। হাতে অর্থকড়ি কিছুই নেই। কিছু খেতে হলে অর্থ দরকার। বেলা বেড়ে দুপুর। অনাহারে ইসাবেলার শরীর দুর্বল। দুহাতে পেট চেপে বার্চ গাছের তলে গা এলিয়ে বসে আছে। খিদে সহ্য করতে না পেরে একসময় উঠে দাঁড়ায়। রাস্তায় তখনও তেমন একটা লোকের দেখা নেই। টহলরত সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে টাউনের উঁচু দালানের গা ঘেঁষে এগোতে লাগলো। ওর ষষ্ঠ ইন্দ্রিয় খারাপ কিছুর সংকেত দিচ্ছে। খিদে পেটে সেটা তেমন আমলে নিল না। লুকিয়ে ও গোর্লিটজের বাইরে চলে এলো। সামনে দুটো রেস্তোরাঁ দেখা যাচ্ছে। কয়েকজন পুরুষ এবং মহিলাকেও দেখতে পেল। বাদিকে কাঁচা বাজার।
বেশ কয়েকজন নারী পুরুষের ভিড় সেখানেও। ইসাবেলা যাবে কি না ভাবতে লাগলো। একসময় দ্বিধাবোধ কাটিয়ে পা বাড়ায়। আগাথার ওপর ভীষণ রাগ হচ্ছে। কেমন একলা আর অসহায় অবস্থায় ছেড়ে উধাও হলো। ভুল হয়েছে, একজন প্রেতাত্মাকে বিশ্বাস করে। নোভা বলেছিল ওর মা পবিত্র আত্মা। এমন হয় পবিত্র আত্মা মিথ্যা বলে প্রতারণা করে। নিকোলাস এবং নোভার নিষেধ উপেক্ষা করে প্যালেসে থাকা অসম্ভব। ওদেরকে ও বিশ্বাস করে না। আগাথা যতই সান্ত্বনা দিয়ে বলুক ওরা ইসাবেলাকে মারবে না। কেন যেন ইসাবেলা সে কথা মোটে বিশ্বাস করতে পারেনি। একবার ভেবেছিল ওই প্যালেসের কাছাকাছি কোথাও আত্মগোপন করে থাকবে। সেখানেও ভয় ছিল। ইসাবেলাকে খুঁজে পেতে সমস্যা হতো না ওদের। কিছুতেই ওদের মধ্যে সন্দেহের সৃষ্টি করতে চায় না ও। যে করেই হোক নিকোলাসদের সমূলে শেষ করতে হবে। কিন্তু কিভাবে ভ্যালেরিয়ার এই অসমাপ্ত কাজ সম্পন্ন করবে? কিভাবে? আগাথা, কোথায় আপনি? আমি যে দিশেহারা হয়ে পড়েছি। বাজারের পাতলা ভিড়ের মধ্যে হাঁটছে। তারপর আবাসিক এলাকার পথে এগোতে লাগলো। দুটো টমটম পাশ কেটে যায়। বাড়িগুলোর সামনে শিশুরা খেলছে। ইসাবেলাকে দেখে এক পলক তাকিয়ে আবার নিজেদের খেলায় ব্যস্ত হয়ে পড়ল ওরা। এভাবে উদ্ভ্রান্তের ন্যায় হেঁটে আরো ক্লান্ত আর হতাশ হয়। সামনে একটা চার্চ দেখতে পেয়ে সেদিকে গেল। ভেতরে কেউ নেই। হাঁটু মুড়ে বসে প্রার্থনা করল ঈশ্বরের কাছে ইসাবেলা। তিনি যেন একটা পথ দেখিয়ে দেন ওকে। হঠাৎ বিকট আওয়াজে চমকে ওঠে। নড়ে উঠল চার্চটাও। বেরিয়ে এলো বাইরে। কিংকর্তব্যবিমূঢ় হয়ে ঠাই দাঁড়িয়ে রইল। একটু আগে যেখানে শিশুরা খেলছিল সেই আবাসিক স্থানটি ভেঙে গুড়িয়ে দিয়েছে বোমা। শিশু কিংবা সেই দালান কিছুরই আর চিহ্ন নেই। ভগ্নস্তূপে পরিণত হয়েছে সামনেটা। ইসাবেলা যখন এক পা বাড়াল বোমার আঘাতে ধ্বংস হওয়া সেই আবাসিক এলাকার পথে, তখনই আবার সেই বিকট শব্দ। এরপর কিছুক্ষণ ওর শ্রবণশক্তি কাজ করা বন্ধ করে দিল। স্তব্ধ হলো সামনের সব। বাজার, রেস্তোরাঁ মুহূর্তে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এক হিটলারের স্বপ্ন পূরণ আর স্বেচ্ছাচারিতায় কেবল গোর্লিটজ নয়, পুরো বিশ্বে বেজে উঠেছে যুদ্ধে দামামা। মরছে লক্ষ কোটি নিরীহ মানুষ। ইসাবেলা যুদ্ধের এই নির্মমতা সম্পর্কে একেবারে আড়ালে ছিল। রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলের জীবন প্রবাহে কিংবা নির্জনের ওই পরিত্যক্ত প্রাসাদের বন্দিত্বদশায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা কি করে জানবে? গোর্লিটজের আকাশে তখন ধোঁয়া আর মৃত্যু ক্রন্দনের হাহাকার। ইসাবেলা পাথরের মতো দাঁড়িয়ে রইল। পা নড়ছে না। আকাশে যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে। একের পর এক গান ফায়ারিংয়ের শব্দ। লোকের হুলস্থুল লেগে গেল। আহত, অক্ষত সবাই প্রাণ বাঁচাতে ছুটছে এদিক ওদিক। সাজোয়া জার্মান সৈন্য ট্যাঙ্ক এদিকেই আসছে। ইসাবেলার হুঁশ ফিরল। দৌড়াতে লাগলো উল্টো দিকে। ও একা নয়, সাথে আরো মানুষ। সকলে নিরাপদ স্থানের খোঁজে দৌড়াচ্ছে। সামনের এক সমতলের কাছাকাছি টানেলে গিয়ে লুকাল সকলে। আকাশে তখনও যুদ্ধ বিমানের ভয়ঙ্কর গর্জন। এই মুহূর্তে খিদের কথা আর মনে নেই ইসাবেলার। ভাগ্যের ওপর ভীষণ ক্ষোভ জন্মাল। বারবার কেন সেই বিপদের সামনে পড়ছে। একটা বিপদ না কাটতে আরেকটা এসে হাজির। দুহাতে হাঁটু জড়িয়ে নীরবে কাঁদতে লাগলো। ও একা কাঁদছে না। সাথে নারী, শিশুদের অনেকে কাঁদছে। বোমার আঘাতে আহতদের হাত পা, শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত পড়ছে, আত্মীয় পরিজন হারিয়ে কেউ কেউ বিলাপ করতে লাগলো। সন্ধ্যা নামে বাইরে। যুদ্ধ বিমানের শব্দ আর শোনা যাচ্ছে না আকাশে। দু একজন বেরিয়ে এলো টানেল ছেড়ে। তারপর আস্তে আস্তে বাকিরা। এদের সকলেই এই মুহূর্তে গৃহহারা। উদ্দেশ্যহীন গন্তব্যের পথে এগোতে লাগলো। ইসাবেলা কোথায় যাবে ভেবে পায় না। একা একা হাঁটছে সমতলের ওপর। ইসাবেলা, আগাথা। পাশে আগাথার প্রেত্যাতা দেখে হাতে চাঁদ পাওয়ার মতো আনন্দে আত্মহারা হয়ে উঠল ইসাবেলা। চোখ ফেটে এলো জল। ওর সারা শরীরে কাদা ময়লা। আগাথা ওকে জড়িয়ে ধরল বুকে। সান্ত্বনা দিতে দিতে নিয়ে চলল সামনের বনমধ্যে। বেশ কিছু সময় পরে শান্ত হয় ইসাবেলা। আগাথা তাকে বলে এই ধ্বংসযজ্ঞের কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাপে পুড়ছে পুরো বিশ্ব। যার সামান্য নমুনা দেখেছে ইসাবেলা। এভাবে চললে তো পৃথিবীটা শেষ হয়ে যাবে। বিমর্ষ মুখে বলল ইসাবেলা। ক্ষমতার লোভ বড় খারাপ জিনিস ইসাবেলা। এই লোভ একবার যার ভেতর ঢোকে সে বিকারগ্রস্ত হয়ে যায়।
বিকারগ্রস্ত লোক ভালো আর খারাপের মধ্যে পার্থক্য করতে পারে না, ফলস্বরূপ আশপাশের সবটা বিনষ্ট করে সে। পৃথিবী এখন এমনই কিছু বিকারগ্রস্তের হাতে বন্দী। চিন্তা করো না। খারাপ যত ক্ষমতাবানই হোক না কেন তা অস্থায়ী। ভালো দিনের সূর্য একদিন উঠবেই আবার। আগাথার কথাতে কিছুক্ষণ গুম মেরে বসে রইল। চারিদিকে ঘুটঘুটে আঁধারে ছেয়ে গেছে। কথা থেকে কয়েকটা শুকনো কাঠ আর পাথর এনে আগুন ধরালেন আগাথা। তারপর নিয়ে এলেন পাউরুটি, মুরগি পোড়া আর শ্যাম্পেইন। এসব পেলেন কোথায়? আগাথা মুচকি হাসলেন। বললেন, প্রেতাত্মাদের জন্য এসব জোগাড় করা ব্যাপার না। ইসাবেলা গপাগপ খেয়ে নিল। পেট পুড়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলল, আপনি খাবেন না? তারপর জিহ্বা কামড়ে বলল, আমি বারবার ভুলে যাই আপনি প্রেতাত্মা। প্রেতাত্মাদের তো ক্ষুধাতৃষ্ণা লাগে না। ঠিক বলেছি না? আগাথা মাথা নাড়ায়। শ্যাম্পেইনের দুডোক গিলে ফের বোতলে মুখ লাগিয়ে হঠাৎ আনমনা হয়ে গেল। আগাথা খেয়াল করে, কি হলো আবার? সারাদিনে দেখা দিলেন না কেন? আমি ভেবেছি আপনি আমাকে ধোঁকা দিয়েছেন। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। ঠোঁট ফুলিয়ে ফেলল। মনে পড়ল তখনকার স্মৃতি। বিষণ্ণতায় ভরে ওঠে মুখ। আগাথা হাত বাড়িয়ে ওর থুতনি তুলে বলেন, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথিবীতে আগমন আমার জন্য নিষিদ্ধ ইসাবেলা। আমি অনুতপ্ত গতকাল ভোরে কিছু না বলেই চলে গিয়েছিলাম বলে। কিন্তু ভাবতে পারিনি তুমি সেখান থেকে বেরিয়ে আসবে বকার মতো। শেষটায় গলার স্বর কঠিন হলো আগাথার। ইসাবেলা অনুযোগের সাথে বলল, তো কি করতাম? নিকোলাসের কথা শোনেননি? সকালে আমাকে দেখলে নির্ঘাত মেরে ফেলতো। ও তোমাকে মারতো না। আপনি কিভাবে শিওর? আগেও বলেছি তোমাকে, আবার বলছি, আমি ওর মা। আমি জানি ও কি পারে আর না পারে। ইসাবেলা এবার চুপ হয়ে রইল। আগাথা বললেন, তুমি আমাকে বিশ্বাস করো না? না। আরো ঝুঁকে পড়ে ইসাবেলার মাথা। আগাথা গম্ভীর গলায় বললেন, আমার দিকে তাকাও ইসাবেলা। একদিনের পরিচয় কাউকে বিশ্বাস করা সহজ কথা নয়। তার মানে অবিশ্বাস করো আমাকে তুমি? আমি তা বলিনি। তাহলে কি বলতে চাইছো পরিষ্কার করো। হুট করে আপনাকে বিশ্বাস করতে পারবো না আমি। ধৈর্য ধরতে হবে আপনাকে। বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। আগাথা হাঁফ ছাড়লেন। দুজনে চুপচাপ বসে রইল। কাঠের আগুন প্রায় নিভে এসেছে। ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। শীত শীত বোধ হয় ইসাবেলার। আরেকটু আগুনের নিকটে গিয়ে বসল। তারপর নীরবতা ভেঙে বলল, আমি এখন কোথায় থাকব? নিকোলাসের প্যালেসে ছাড়া আবার কোথায়? এবং সেটা কিভাবে সম্ভব? বিদ্রুপের সাথে বলল ইসাবেলা, প্রেতাত্মার দ্বারা সব সম্ভব। ঠোঁট বাঁকিয়ে হেসে উঠে দাঁড়ালেন আগাথা। ইসাবেলাও দাঁড়ালো। ভুরু কুঁচকে তাকায়। আগাথা কিছু না বলেই সামনে এগোতে লাগলেন। পেছনে পেছনে ইসাবেলা। সে যতই বলুক আগাথাকে বিশ্বাস করে না, কিন্তু এটাও সত্য আগাথাকে না চাইতেও বিশ্বাস করতে হচ্ছে। উপায় যে নেই আর। নিকোলাস জেগে উঠে নিঃশ্বাস টানল। না, ইসাবেলার শরীরের সেই ঘ্রাণ পেল না। এর অর্থ ইসাবেলা চলে গেছে প্যালেস ছেড়ে। বিক্ষিপ্ত এক অনুভূতির যন্ত্রণায় ছটফট করতে লাগল মন। বিরক্ত হল পিশাচ সত্তা। গ্যাব্রিয়েল্লাকে খবর দিতে হবে। ইসাবেলার ভাবনা মাথা থেকে যে করেই হোক দূর করা চায়। পলকে ডাকল। নত মাথা, আর্ত মুখে এসে দাঁড়ায় সে। নিকোলাস যে জন্য ডেকেছিল তা বলল না। বরং প্রশ্ন করল, বেলাকে পৌঁছে দিয়েছিস? বড়সড় ঢুক গিলতে দেখল পলকে। একটা অজানা শঙ্কা ঘিরে ধরে নিকোলাসের মনটাকে। পল চেঁচিয়ে উঠল এক প্রকার। সে পালিয়েছে। ভীত কণ্ঠে বলল পল। নিকোলাস মুহূর্তে ওর গলা চেপে ধরে। ক্রোধাবিষ্ট চোখ দুটো সদন্ত বেরিয়ে এসেছে লাল টুকুটুকে ঠোঁটের কোণ দিয়ে। পলের কলিজা শুকিয়ে এলো। সে ভয়ে ভয়ে বলল, আমি ঘরে গিয়ে তখন তাকে পাইনি। অনেক খুঁজেছি প্যালেসে। কোথাও নেই ও। নিকোলাস ওর দেহ ছুঁড়ে ফেলে ঘরের একপাশে। চাপা গর্জন করতে করতে ধোয়ার কুণ্ডলী হয়ে বাতাসে মিলিয়ে গেল। তিমিরে ফোটা গোলাপ। পর্ব 25। অরিতার ট্যানিজো শেখ। রূপলি থালার মতো চাঁদ উঠেছে আকাশে। শরতের শেষের এই ঝকঝকে রাতের আসমান সেজেছে অজস্র তারার তারায়। সন্ধ্যার পরপরই যে গাঢ় অন্ধকার প্রকৃতির ওপর চেপে বসেছিল তা এখন ম্লান। প্যালেস ছেড়ে শহরের মাঝে এসে দাঁড়িয়েছে নিকোলাস। শহর জুড়ে যুদ্ধের থমথমে ভাব। মনে কিছুতেই শান্তি আর স্বস্তি নেই। আবার একা না বলে পালিয়েছে ইসাবেলা।
একবার বিপদে পড়েও ওর শিক্ষা হয়নি। নির্বোধ মেয়ে। সেদিন গায়ের বাজারে খুব করে নিকোলাসের ভেতরের পিশাচটা ওর ওপর ক্ষমতা খাটিয়েছিল। প্রায় মানিয়ে নিয়েছিল ইসাবেলাকে সাহায্য না করতে। কিন্তু মনের গহীনে তীব্র জ্বালা অনুভব করে মেয়েটার কান্না দেখে। শান্ত হয়ে থাকা নেকড়েটাও ক্ষিপ্ত, বিধ্বংসী হয়ে ওঠে। ছিন্ন ভিন্ন করে ফেলতে চায় ওই মানুষদের যারা ইসাবেলাকে কাঁদিয়েছে, ব্যথা দিয়েছে। পিশাচটা তখন বিদ্রূপ করে, তবে তো তোমাকেও সেই শাস্তি গ্রহণ করতে হবে। ব্যথা তো তুমিও দিয়েছ। আমি না, আমি ওকে ব্যথা দিইনি। তুমি দিয়েছ, তুমি। মনটা প্রতিবাদ করে। পিশাচ রেগে বলে, বকার মতো কথা বলো না। আমি আর তুমি অভিন্ন। আমার দিকে আঙুল তুললে সেটা দর্পণ হয়েও তোমারই মুখ দেখাবে। তাই বলছি চুপচাপ উপভোগ করো। আমি পিশাচ। আর আমি তুমি আলাদা নই। পিশাচের মন থাকতে পারে কিন্তু তাতে অনুভূতি যা আছে সব এক একটা থিয়েটার করা পাকা অভিনেতা। সব ম্যাকি, ছদ্মবাসী। তাই যদি হয় তবে ওর কান্না আমাকে কেন পীড়া দেয়? ওসব ভ্রম। ওর প্রতি মায়ার কুপ্রভাব। মরুকো। মরলেই তোমার ভ্রমটা কেটে যাবে। মরুকো, মরুক। নিকোলাস শক্ত হয়ে বসেছিল। পেটমোটা লোকটা ইসাবেলার গায়ে অশালীনভাবে হাত দেয়। লজ্জায়, অপমানে কাঁদছিল ও। নিকোলাসের চোয়াল শক্ত হয়ে ওঠে। অসহ্য হতে লাগলো মনের পীড়া। পিশাচটা প্রাণপণে চেষ্টা করছে বিকল্প উপায়ে পীড়া উপশমের। বারবার বলছে, মরুক ও, মরুক। কিন্তু সব ব্যর্থ হলো পলের অনুরোধে। পিশাচটা খানিক অবাক আর ক্ষুব্ধ, মনটা খুশি। বাইরে তপ্ত সূর্যালোক। এর মধ্যে ওখানে পিশাচরূপে যাওয়া মৃত্যু ঝুঁকির সমতুল্য। কিন্তু বসে থাকার উপায় নেই। শরীরটা আলোকহেল্লায় ভালো করে ঢেকে ইসাবেলাকে উদ্ধারে গেল। সূর্যের ভেজে জ্বলছে ওর ত্বক, সে কি যন্ত্রণা! তার ওপর পেটমোটা লোকটার বিদ্রূপ। রাগের মাথায় স্থান ক্ষণ মনে ছিল না। এমনটা সচরাচর হয় না। সে রাজা। মাথা ঠান্ডা করে ভেবেচিন্তে পরবর্তী পদক্ষেপ নেয়। এক্ষেত্রে ব্যতিক্রম হলো। কারণটা আবারও ইসাবেলা। এই মেয়ের কারণে একটার পর একটার নিয়ম, সংযম লঙ্ঘন হচ্ছে। লোকটা ওর বুকের কাপড়ে ফের হাত দিতে ক্ষিপ্ত হয়ে ওঠে নেকড়ে সত্তা। সাধারণত নেকড়েরূপটাকে পরিহার করে সে। মানবরূপী পিশাচ থেকে নেকড়েতে পরিবর্তন খুবই কষ্টদায়ক। শরীরের রগে রগে, ভাজে ভাজে টান খায়। পুনরায় মানবীয় রূপে ফিরতেই ফুরবল হয়ে পড়ে। অবশ হয়ে আসে অঙ্গ প্রত্যঙ্গ। ইসাবেলাকে বাঁচাতে, উহু। তা কেন হবে? ইসাবেলাকে কেন এত কষ্ট করে বাঁচাতে যাবে? সে এসেছে কেবল পলের অনুরোধে। এই প্রথম কিছু আবদার করেছে। সেই আবদার ফেলবে কি করে? প্রিয় দাস বলে কথা। কিন্তু আজ তো কেউ আবদার করেনি। কেন দিশেহারা হয়ে খুঁজতে বেরিয়েছে মেয়েটাকে? কেন? এই কেনর জবাব নিকোলাসের কাছে নেই। পূর্বে এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে যেতে হয়নি। নতুন এই অনুভূতির সব যেন বেপরোয়া। ভেতরে বাইরে কেবল চলে স্নায়ু যুদ্ধ। শেষমেশ কে হারবে আর কে জিতবে তা ভাবার অবসর এই মুহূর্তে নেই। নাক টানতে টানতে চলল ইসাবেলার ঘ্রাণের খোঁজে। ওটা পেলেই ওকে পেয়ে যাবে। শহর ছাড়িয়ে বনের প্রান্তে এসে থামল। ইসাবেলার ঘ্রাণটা একটু যেন মিশে আছে এখানকার বাতাসে। খুব করে শ্বাস টানে। শুকতে শুকতে সেই টানেলের মুখে এসে দাঁড়ায়। এক টুকরো ছেঁড়া নীল কাপড়। গতরাতে এমন একটা ফ্রকই পরেছিল ইসাবেলা। কাপড়টা হাতে নিয়ে নাকের কাছে আনে। এই তো পাচ্ছে ঘ্রাণ। দুচোখ মুদে গভীর শ্বাস টানল। মনটা পূর্বের চেয়ে বেশি আকুলিবিকুলি করে ওঠে। নেকড়েটা চাপা গর্জন করে ভেতরে। ইসাবেলাকে ফিরে পাবার বেজায় তারা। এই একটা ব্যাপার নিকোলাসকে বেশ অবাক করে। তার জোড়া মার্গারেট ছিল। ভেতরের নেকড়েটা স্বয়ং সেটা প্রকাশ করেছিল তখন। কিন্তু এমন করে কোনোদিন মার্গারেটের জন্য অস্থির হতে দেখা যায়নি। ইসাবেলা তো ওর জোড়া নয়। তাহলে এমন করছে কেন? দ্রুত চলো, এক্ষুনি খুঁজে বের করো। তোমার এত জলদি কেন? প্রশ্ন করে পিশাচ সত্তা। একটু আমতা আমতা করে নেকড়েটা জবাব দেয়। আমি ঠিক জানি না কেন। সত্যিই সে জানে না কিসের মোহ তাকে ইসাবেলার সান্নিধ্য পাবার জন্য টানে। মার্গারেটের মৃত্যুর পর বিমর্ষ, নিঃসঙ্গ জীবন স্বাচ্ছন্দ্যে কাটিয়েছে নেকড়ে সত্তা। খারাপ একেবারে লাগেনি তা নয়। মেয়েটার প্রতি ভালো লাগা ছিল। খুব কেয়ার করত ও নিকোলাসকে। ইসাবেলা তেমন কিছুই করেনি। বরঞ্চ খিটখিটিয়ে থাকে সর্বক্ষণ। আর তারই অনুপস্থিতিতে সে অস্থির হয়।
অন্যদিকে পিশাচ সত্তার চোখের বালি ইসাবেলা। মেয়েটাকে দেখলে বলে ওঠে, মেরে ফেল, মেরে ফেল। নিকোলাস দুই সত্তার ভিন্ন মতে বিব্রত, বিরক্ত। মাথা দুহাতে চেপে দাঁড়িয়ে রইল। সবকিছুর মূলে ওই ইসাবেলা। মেয়েটা কেন চুপচাপ ফিরে গেল না? কেন ওকে জ্বালাচ্ছে? একবার হাতের কাছে পেলে হয়। টানতে টানতে নিয়ে যাবে রাশিয়া। ছুঁড়ে ফেলবে ওর পৈতৃক ভিটার সামনে। হঠাৎ গান ফায়ারিংয়ে ভাবনায় ছেদ পড়ে। অদূরে গোরলিট, যার পোল্যান্ডের সীমান্ত। সৈন্যদের ক্যাম্পে জ্বলছে তেলের বাতির আলো। জায়গাটা নিরাপদ নয়। এত এত স্থান থাকতে ইসাবেলার ঘ্রাণ সে এখানেই পেল। এই বিপজ্জনক স্থানে। বিদ্রুপাত্মক মুচকি হাসেও। নির্বোধ তো আর এমনিতেই বলিনি। নির্বোধ, নির্বোধ। নিকোলাস দাঁত কামড়ে ফের হাওয়ায় মিশে গেল। আগাথা, আর কতক্ষণ হাঁটতে হবে? আর যে পা চলে না। গহীন বনের ঝোপঝাড়ের মাঝ দিয়ে হেঁটে চলছে ইসাবেলা। ফ্রকের স্থানে স্থানে ছিঁড়ে গেছে। শুকনো ডাল, কাঁটাযুক্ত ঝোপের আঘাতে হাতে পায়ের কয়েক জায়গায় আঁচড় লেগেছে। জ্বলছে খুব। আগাথা চুপচাপ সামনে এগোচ্ছেন। তিনি প্রেতাত্মা। পা মাটিতে পড়ছে না এগোনোর সময়। ঘন্টার পর ঘন্টা এমনি হাঁটছে দুজন। কত বড় এই জঙ্গল! এখান থেকে বেরোনোর পথ আর কত দূর? পা লেগে এসেছে। বসে পড়ল বড় মোটা একটা বার্চ গাছের তলে, পিঠ লাগিয়ে। আমি আর পারছি না আগাথা। একটু জিরিয়ে নিই। ঠিক আছে, আগাথা জবাব দিল। কিন্তু থামলেন না। কোথায় যাচ্ছেন আমাকে ফেলে? এক পাকে গিয়ে এখান থেকে বেরোনোর পথটা দেখে আসি। ততক্ষণ অপেক্ষা করো এখানে। ইসাবেলা আশপাশের ভুতুরে নির্জনতা দেখে শুকনো ঢোক গিলে বলল, একা বনের মধ্যে বসে থাকতে হবে। আমি পারবো না। উঠে দাঁড়াতে পায়ে ভীষণ ব্যথা অনুভব করল। নগ্ন পায়ের তল ক্ষত বিক্ষত। তবুও খুঁড়িয়ে যাবে বলে মনস্থির করে। আগাথা রাজি হলেন না। আশ্বাস দিলেন ভয়ের কিছু নেই। খারাপ কিছু ঘটার পূর্বে ফিরে আসবেন। ইসাবেলাকে এক প্রকার জোর করে রেখে সামনের গাছের সারির আড়ালে মিলিয়ে গেলেন। ইসাবেলা ভীত চোখে চেয়ে দেখল চারপাশ। বড় গাছের পাতার ফাঁক দিয়ে গলে পড়া চাঁদের ক্ষীণ আলোতে খুব সামান্যই দেখা যায়। কর্ণকুহর ব্যস্ত ঝিঝি পোকা আর পেঁচার ডাকে। হাঁটু মুড়ে মুখটা তার ওপর রেখে বসে রইল। বুক দুরুদুরু করছে। মনে হচ্ছে এই বুঝি অশরীরী কিছু এসে হামলে পড়ল, কিংবা ভয়ানক কোনো জন্তুর থাবার তলে পিষ্ট হল। অসহনীয় হয়ে ওঠে ভয়ে ভয়ে এভাবে বসে থাকাটা। জঙ্গলে কত শব্দ হয়। এই মুহূর্তে সব যেন বিপদ আর ভয়ের নামান্তর। ক্লান্ত রাত ভয়, ডর উপেক্ষা করে ধীরে ধীরে টেনে নিয়ে গেল ঘুমের রাজ্যে। হঠাৎ মনে হলো কেউ যেন ডাকছে। কে ডাকছে? ঘুমের ঘোরে গলার স্বরটা চিনতে একটু সময় লাগলো। নিকোলাস। ইসাবেলার ঘুম তখনও ভাঙেনি। ওর মনে হতে লাগলো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। নিকোলাস কোথা থেকে আসবে? সব স্বপ্ন। শয়তানটা ওর জাগ্রত মুহূর্ত দখল করেছিল, এবার স্বপ্নে এসেও হানা দিয়েছে। বজ্রাত নিকোলাস। গালে টের পাচ্ছে একটা ঠান্ডা হাতের স্পর্শ। হাতটা রুক্ষ। মৃদু চাপড় দিল। কুম্ভকর্ণের নিদ্রা ভাঙানোর এতই সোজা। বিরক্ত মুখে হাতটা দিয়ে সেই ঠান্ডা রুক্ষ হাতটা সরিয়ে দেয়। ঘুমটা আরেকটু গভীর হয় আর কোনো ব্যাঘাত না পেয়ে। আচমকা মনে হলো হাওয়ায় ভাসছেও। ঢুলুঢুলু চোখ মেলে তাকাতে ঝাপসা একটা মুখ দেখে। মুখও নয় ঠিক। চকিতে তাকালো। তারপর আর্তচিৎকার করে ওঠে। কালো হুডি ডাকা মুখটা সম্পূর্ণ দেখতে পেল না। কেবল লাল টুকটুকে ঠোঁট আর লম্বা নাকের কিয়দংশ। ইসাবেলার চিৎকার আরো বাড়ে নিচে তাকাতে। শূন্যে ভাসছে, জমিন থেকে বেশ খানিকটা ওপরে। কে আছো বাঁচাও। আগা। চুপ। নিকোলাসের ধমকে চুপ হয়ে যায় ইসাবেলা। ওর চিৎকারে রাত্রির নিস্তব্ধতায় যে অশান্তি শুরু হয়েছিল পুনরায় তা আবার শান্ত হলো। আর্ত বিস্ফোরিত চোখে চেয়ে আছে ইসাবেলা। হাত দুটো অসতর্কে নিকোলাসের গলায় জড়িয়ে আছে। নিকোলাস সেদিকে তাকাতে এমন ভাবে হাত দুটো সরিয়ে নিল যেন আগুন ছুঁয়েছে। আমাকে নামান। নামান। এত সম্মান। নিকোলাস জমিনে নেমে আসে। চোখ বন্ধ করল ইসাবেলা। কেন যে এই শয়তানটার সাথে কথা বলতে গেল? ইচ্ছে করে রাগাবে, তারপর ইসাবেলা রেগে কিছু বললে দ্য গ্রেট পিশাচ রাজা নিকোলাসের অসম্মান হবে। তিনি শাস্তি নির্ধারণ করবেন। ছেড়ে দেবেন নেকড়ের দলের সামনে অথবা কোনো পিশাচের। নিকোলাস ভুরু কুঁচকায়। এই মেয়ে তুই তুকারি ছাড়া কথা বলেনি।
কালেভদ্রে একটু সম্মান দেখিয়ে হয়তো তুমি বলেছিল। আজ একেবারে আপনি বলে সম্মানের চূড়ায় তুলল। বাহ! মনে মনে খুশিই হয় নিকোলাস। সম্মান পেতে কার না ভালো লাগে। এদিকে ইসাবেলা কথা না বলে কিভাবে ওর বাহু ছাড়িয়ে নিচে নামবে সেটাই ভাবছে। নিকোলাসের এত কাছে এসে কোনো কিছু ভাবার অবস্থায় নেই। সোদা মাটির গন্ধ তীব্রভাবে নাসারন্ধ্র ভেদ করে মস্তিষ্কের কার্যকারিতা স্থবির করে দিচ্ছে। না, এভাবে কোলে ঝুলে থাকলে চলবে না। শরীরের সমস্ত শক্তি ছেড়ে দেয় নিকোলাসের হাতে। তাতেও কোনো সমস্যা দেখালো না নিকোলাস। এবার নড়েচড়ে ইঙ্গিতে বুঝাতে চেষ্টা করে সে নামতে চায়। নিকোলাস প্রথমে ব্যাপারটা খেয়াল করেনি। ইসাবেলার সান্নিধ্য তাকে সব ভুলিয়ে দেয় যেন। আরো নিবিড় করে বেষ্টনী। ইসাবেলা ভড়কে গেল। কি করছেন? নামান বলছি। ফুস। নিকোলাস নাক ঠেকায় কপালে। মন ভরে নেয় ঘ্রাণ। কি সুমিষ্ট ঘ্রাণ। নিজেকে যেন প্রাণবন্ত মনে হয়। কিছু উৎকট গন্ধ নাকে লাগতে সতর্ক হয়ে কান খাড়া করল। শুকতে লাগলো আরো। আগুন, বারুদ মাখা গায়ের গন্ধ। ক্রমশ সেগুলো এদিকেই আসছে। ইসাবেলাকে মাটিতে নামিয়ে হুডি ফেলল। দেখল অদূরে আলো। হাতে মশাল নিয়ে এদিকেই আসছে নাৎসি সৈন্য। সম্ভবত ইসাবেলার চিৎকার শুনেছে ওরা। শীত। দ্রুত আমার পিঠে ঝুলে পড়ো। কি? কানে খাটো মেয়ে, বলেছি দ্রুত আমার পিঠে ঝুলে পড়ো। তাড়াতাড়ি করো। নিকোলাস ঘুরে দাঁড়ায়। ইসাবেলা ভুরু কুঁচকে তাকিয়ে রয় বোকার মতো। পিঠে উঠবে? পাগল হয়ে গেছে নাকি? ইসাবেলা কোনোদিন ওর পিঠে উঠবে? সে উল্টো ঘুরে দাঁড়ায়। কদম বাড়ায় সামনে। অনেকক্ষণ পরও যখন পিঠে ইসাবেলার ওঠার লক্ষণ পেল না, নিকোলাস রেগে তাকালো। ৫-৬ কদম এগিয়ে গেছে ইসাবেলা তখন। নিকোলাস হাওয়ায় মিলে ওর সামনে গিয়ে তাকায়। রেগে আছে। ওর রাগী চেহারা বড্ড ভয়ানক হয়। ইসাবেলার ভয় করে। আরো ২ কদম পিছিয়ে যেতে বাহু চেপে ধরে নিকটে নিয়ে এলো। নিকোলাসের নিঃশ্বাস পড়ছে ইসাবেলার গালে। তারপর নাকটা হালকা ঘষল চোয়ালে। দেহে সামান্য কাঁপুনি দিয়ে স্থির হয় ইসাবেলার দৃষ্টি। নিকোলাসের হাতটা বাহু ছেড়ে কবজির দিকে নামছে। ইচ্ছে করে স্পর্শ দিয়ে প্রলুব্ধ করছে ওকে। সহজেই বসে এসে যায় ইসাবেলা। দুচোখ বন্ধ করে আরো যেন স্পর্শ কামনা করে। নিকোলাস সেই সুযোগ কাজে লাগায়। এই মেয়েকে কিছু বলা বৃথা। যা বলবে তার উল্টো করবে। তবু কেন যে বলতে যায় সে। ঘুরে দাঁড়িয়ে ওর হাতটা পেছনে থেকে গলায় জড়িয়ে পিঠে তুলে নিল। কাজটা এত দ্রুত করল যে ইসাবেলার বুঝে উঠতে সময় লাগলো। যখন বুঝল চেঁচাতে লাগলো। ছাড়ুন বলছি। নামান আমাকে। ঠিক তখনই একটা গান ফায়ারিং হলো। একদম পাশ দিয়ে গেল বুলেট। ইসাবেলার কণ্ঠরোধ হয় ভয়। চিৎকার করো। আরো জোরে করো। নির্বোধ কোথাকার। দাঁত কিরমির করে বলল নিকোলাস। একটার পর একটা গান ফায়ারিং হচ্ছে। ইসাবেলা শক্ত করে ধরে আছে নিকোলাসের গলা। মুখটা কাঁধে লুকিয়ে ঈশ্বরের নাম নেওয়ার ফাঁকে অনুযোগ করে বলল। আমার সাথেই বারবার কেন এমন হয়? ঈশ্বর রক্ষা করো। এই পিশাচকে না মেরে মরলে আমার আত্মা যে শান্তি পাবে না। রক্ষা করো এবারকার মতো। কত বড় অকৃতজ্ঞ মেয়ে তুমি। আমি তোমাকে বাঁচাচ্ছি আর আমাকেই মারার ইচ্ছে আমারই সামনে ব্যক্ত করছো। ফু। ফু কি? বলবো না। আপনি আমার সাথে কথা বলবেন না। একদম বলবেন না। কেন? আবার কথা বলছেন। নিরাপদ কোথাও নামিয়ে দিন আমাকে। এক্ষুনি। আর যদি না নামিয়ে দিই, আমি আবার চিৎকার করব। আবার ওরা ফায়ারিং করবে। চিন্তা কি? আমি একা মরব না। আপনাকেও সাথে নিয়ে মরব। ওসব গুলিটুলিতে নিকোলাসের মৃত্যু হবে না। তাহলে কি সে হবে? আগ্রহের সাথে ঝুঁকে তাকায় নিকোলাসের মুখপানে। নিকোলাস নিঃশব্দে হাসল। তিক্ত গলায় বলল। মৃতকে আবার মারতে চাও? ফু। মৃত না ছাই। জীবনমৃত পিশাচ কথাকার। মুখ অন্যদিকে ঘুরালো ইসাবেলা। নিকোলাস পিঠে করে হাওয়ায় ভেসে ছুটছে। গতি যেন একটু শ্লথ হলো। আশপাশের ঘন অন্ধকার আরো ঘন লাগছে দেখতে। চোখের নিমিষে সব যেন পেছনে সরে যাচ্ছে। ঠিক চলন্ত ট্রেনের বাইরের দৃশ্য যেন। ইসাবেলার শেষ কথাতে ছিল একরাশ ঘৃণা। আজ যা ভীষণভাবে আঘাত করে নিকোলাসকে। পিশাচ সত্তা রাগত গলায় বলছে। বেশ হয়েছে। আরো যা ওর ভালো করতে। ওর মন তুই কোনোদিন পাবি না। তোকে ঘৃণা করে ও। পিশাচকে ভালোবাসে না কোনো মানুষ, কেবল ঘৃণা করে।
ঘৃণা আর ভালোবাসার পার্থক্য নিয়ে শেষ কবে ভেবেছিল নিকোলাসের মনে নেই। আজ এই পার্থক্য ওকে বেজায় অশান্তি দিল। ইসাবেলার ঘৃণা কষ্টের ছাই হয়ে মন আকাশে উড়ে বেড়ায়। চলবে গল্প তিমিরে ফোটা গোলাপ। তৃতীয় পর্ব। লেখনীতে তানিয়া শেখ।